আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। সরি, একটু দেরি হয়ে গেল। আমরা যে দুই স্যার আটকাই দিছিল, নুরুদ্দিন স্যার, জাকারিয়া স্যার, উপরে গেছি। চা খেয়ে আসতে হবে, একটু লেট হয়ে গেল। আমরা দেখি পরে এটা কভার করে দেবো পরের অংশে। আচ্ছা, এর অঙ্কগুলো কি করছেন আপনারা? দেখার সুযোগ হয়েছে যে এই অঙ্কগুলো বাকি ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ স্যার। আপনি কেমন আছেন? স্যার আপনার লাস্ট যে অঙ্কটা আমরা করেছিলাম ডিসিশন ট্রি, স্যার ওটা বাসায় দেখেছিলাম। তো যে বিষয়টা হয় স্যার, আমি যেটা দেখলাম যে অঙ্কটা যখন করি তখন আসলে অঙ্কটা আসলে কিভাবে সামনের দিকে যাবে এই বিষয়টাকে আসলে নিজের কাছে গুছিয়ে নিতে একটু কষ্ট হয়। তো এটা যদি আসলে হয় তখন অনেক সময় তো অর্থ বুঝি না, এই কারণে হতে পারে। তো অঙ্কটা আসলে মনে হচ্ছে যে ওই বিষয়টাকে যদি আমরা কোনোভাবে ডিল করতে পারি তাহলে বোধ হচ্ছে করা সম্ভব। এই বাট নতুন গুলো আসলে স্যার দেখার সময় হয় বা সুযোগ পাই না। আচ্ছা, যেগুলো হয়ে গেছে সেগুলো প্রবলেম নাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নতুন গুলো দেখতে পারেন, একটু টাচ দিয়ে যাই তাহলে। এইটা মনে হয় আমরা একটু দেখছিলাম যে সেনসিটিভিটি অ্যানালিসিস কিভাবে করা যায়। এটা তো গত ক্লাসে একটু দেখাছিলাম, যদিও শেষে তাড়াহুড়া করে দেখানো হয়েছিল। এক্সাম্পল 5, এটা কি পারা যাবে নাকি সমস্যা আছে কারো, দেখছেন? এটা কিছুটা সিভিপি অ্যানালিসিস এর মতো। আমরা বলছিলাম জাস্ট যে আসলে কখন ডিসিশনটা রিভার্স হবে বা চেঞ্জ হবে, কখন ডিসিশনটা। যেমন এখানে আমরা বলছিলাম যে এই ক্ষেত্রে পজিটিভ এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 16। সো আমরা যদি এই পজিটিভ এক্সপেক্টেড ভ্যালুটা নেগেটিভ হয়ে যায় তবে কেবলমাত্র আমরা ডিসিশনটা চেঞ্জ করতে পারি। সো এটাকে বলা হচ্ছে যে সেন্সিটিভিটি অ্যানালিসিস, মানে ইন হোয়াট সিচুয়েশন বা ফর হোয়াট চেঞ্জেস উই ক্যান রিভার্স আওয়ার ডিসিশন। এটা গত ক্লাসে লাস্টে বলছিলাম, আর একটু বলি, তাড়াহুড়া করে বলা হয়েছিল। যেমন এখানে বলছিল ম্যানেজার হ্যাজ আইডেন্টিফাইড দ্য ফলোইং পসিবল আউটকামস ফর এ প্রসেস। পোর হওয়ার সম্ভাবনা 40%, গুড এর সম্ভাবনা 60%। পোর হলে লস হবে $20, $20,000, গুড হলে লস প্রফিট হবে $40,000। সো যদি আমরা এক্সপেক্টেড আউটকাম, এক্সপেক্টেড ভ্যালু বের করি তাহলে যার যার অ্যাসোসিয়েটেড বা কনসার্ন প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা পাবো। 40 মাল্টিপ্লাই 0.6 আর হচ্ছে 0.4 মাল্টিপ্লাইড বাই 20। যেহেতু লস সেহেতু নেগেটিভ, তাহলে 4 2 8 আর হচ্ছে 4 4 24। 24 থেকে 8 মাইনাস করলে আমরা পাবো হচ্ছে 16। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ, তাহলে এটা আমরা অ্যাকসেপ্ট করবো। পজিটিভ ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু পজিটিভ হলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। এখন বলছে যে হাউ সেনসিটিভ দিস রেজাল্ট কুড বি। সাপোজ দ্য লাইকলি লস, তাকে লাইকলি লসটা বের করতে বলছে। ইফ রেজাল্টস আর পোর হ্যাজ বিন, মনে করেন যে লাইকলি লস ইফ রেজাল্টস আর পোর হ্যাজ বিন আন্ডারএস্টিমেটেড, মানে এই পার্টটা বলছে যে রেজাল্টটা যদি পোর হয়, আউটকামটা পোর হয়, তাহলে আমরা লসটা আসলে আন্ডার এস্টিমেট করছি, আর লস আসলে রিয়েলি বেশি হবে। তো বলতে যাচ্ছে হোয়াট লেভেল অফ লস উড চেঞ্জ দ্য ডিসিশন, কতটা লেস হলে, কতটা লস হলে এটা আমরা ডিসিশনটা চেঞ্জ করতে পারবো। ইন ইফেক্ট উই ওয়ান্ট এ ব্রেক ইভেন এস্টিমেট, এটা ব্রেক ইভেন চাচ্ছে যে এখানে যে লেভেলে গেলে আমরা কি করবো, ডিসিশনটা চেঞ্জ করবো। তো সেই ক্ষেত্রে জাস্ট এলটাকে মিসিং ধরে রেজাল্টটা বের করে দিচ্ছে। দেখেন এটা ডিফিকাল্ট কিছু না, এক্সপেক্টেড ভ্যালুর ফর্মুলাতে শুধু এলটাকে মিসিং, অর্থাৎ এক্সটা কত হলে, এক্সপেক্টেড ভ্যালু এখানে 16 আছে, তখন আমরা যেহেতু ব্রেক ইভেন বের করতে বলছে আমাদেরকে 0 ধরবো। জাস্ট এক্সপেক্টেড ভ্যালুটা আমরা ধরবো 0, লসটা মিসিং, প্রবাবিলিটি যা আছে তাই, প্রফিট যা আছে তাই। যদি গুড হয় তাহলে তো আমাদের কিছু বলে নাই, পুরো হলে বলছে, তাহলে সেই ক্ষেত্রে বলছে লসটা হতে হবে 60 হতে হবে। লসটা নেগেটিভ 60, মানে লসটা টোটাল 60 হতে হবে। এটা সলভ করলে তার মানে বর্তমানে লস হচ্ছে 20, অর্থাৎ এটা যদি 60 হয় তবে কেবলমাত্র আমরা এক্সপেক্টেড ভ্যালু 0 পাবো, এবং আমরা তখন ডিসিশনটা 60, অর্থাৎ 20 থেকে 60, 40 যদি বেড়ে যায়, যেটাকে আমরা বলতে পারি 40 20 200%। যদি 200% বাড়ে
লসটা, তাহলে আমরা ডিসিশনটা রিভার্স করব। এটা হলো সেন্সিটিভিটি। সিমিলার একটা সিচুয়েশন দিছে যে এখন বলছে যে প্রবাবিলিটি কত, ব্রেক ইভেনের প্রবাবিলিটি কত, এখন পি এর ভ্যালু বের করতে বলছে। যদি সাপোজ দ্য প্রবাবিলিটি অফ লস হ্যাজ বিন আন্ডারএস্টিমেট, এখানে বলছিল যে লসটা আমরা আন্ডারএস্টিমেট করছি, আর এখানে বলছে লসের প্রবাবিলিটি আন্ডারএস্টিমেট করছি, অর্থাৎ লস না, লসের প্রবাবিলিটি যে 0.4, মানে অর্থাৎ লসটা আরো বেশি হতে পারে। তাহলে আমরা লস প্রবাবিলিটি, লসের প্রবাবিলিটিটাকে আমরা পি ধরি, মিসিং। যদি লসের সম্ভাবনা পি হয় তাহলে গেইনের সম্ভাবনা, প্রফিটের সম্ভাবনা হবে 1 মাইনাস পি, কারণ আমরা জানি হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1 হয়। সো এইভাবে যদি আমরা লসটা 20 বলি এবং প্রফিটটা 40 বলি এবং পি এর ভ্যালুটা বের করি, যেহেতু আমাদের বলছে ব্রেক ইভেন প্রবাবিলিটি বের করতে, কাজেই আমরা এক্সপেক্টেড ভ্যালু ধরবো 0। সেই ক্ষেত্রে আপনার পি এর ভ্যালু আসবে 67%, অর্থাৎ বর্তমানে যে 40% লসের সম্ভাবনা, এটা যদি 67% লসের সম্ভাবনা হয় তবেই কেবলমাত্র এক্সপেক্টেড ভ্যালু 0 হবে। এই যে দেখেন বর্তমানে 4 আছে, 0.4, 40% প্রবাবিলিটি, এটা যদি 0.67 হয় তবে কেবলমাত্র ডিসিশনটা আমরা চেঞ্জ করব। এটা তো বোঝা যায় তাই না? বেশ সহজ আছে ক্যালকুলেশন। বোঝা গেছে এটা? না কারো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, বোঝা যায়। ওকে, হ্যাঁ, তাহলে আমরা এখন টেস্টের আন্ডারস্ট্যান্ডিং গুলো দেখি। এগুলো কেউ দেখছেন? কারো দেখার সুযোগ হয়েছে নাকি সবগুলো দেখাতে হবে? আচ্ছা, এই চ্যাপ্টারে আমি সবগুলো দেখাচ্ছি কারণ এই চ্যাপ্টারটা আমাদের কাছে একটু ডিফারেন্ট কস্ট ম্যানেজমেন্ট থেকে। কস্ট ম্যানেজমেন্টের সাথে সরাসরি এইভাবে যায় না, তবে আমরা ক্যাপিটাল বাজেটিং এবং এগুলো একটু টানতে হবে, নাহলে আমরা আবার শেষ করতে পারবো না। প্রথম টেস্টে দেখেন এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, ইমপারফেক্ট ইনফরমেশন কখন হয়? Cost more to collect than its value to the business, available only after preliminary decisions, and a business does not take into account all factors, may contain inaccurate predictions. এখানে ওরা বলছে যে ইমপারফেক্ট ইনফরমেশন মানে হচ্ছে যেখানে আপনার প্রেডিকশনটা ভুল হতে পারে, রং। এই জন্য তারা বলছে কারেক্ট আনসার হচ্ছে ডি, অর্থাৎ ইমপারফেক্ট প্রেডিকশনে যেটা হতে পারে আর ইনঅ্যাকুরেট প্রেডিকশন হতে পারে। প্রেডিকশন প্রবাবিলিটি ঠিক হতে পারে, ভুল হতে পারে। এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার। আর আরেকটা ম্যাথ দেওয়া আছে যেখানে আপনাদের বলছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে রিস্ক মেজার করতে। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আপনারা জানেন যে সিগমা কে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যদি আমরা এক্সপেক্টেড ভ্যালু দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাই হচ্ছে সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। ওরা জাস্ট ভ্যালুটা বের করছে, দেখেন এখানে যেমন প্রথম অপশনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 500, রিস্ক এক্সপেক্টেড ভ্যালু 850, 500 কে 850 দিয়ে ডিভাইড করলে আমরা পাই 0.59। একইভাবে 480 হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 1200, ডিভাইড করলে আমরা পাই 0.4। এভাবে আমরা দেখব সব থেকে যার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সেটা হচ্ছে সব থেকে কম রিস্ক, অর্থাৎ এখানে 0.40। প্রজেক্ট বি হচ্ছে সব থেকে লো রিস্কি প্রজেক্ট। সো our answer is B. এটাও মনে হয় বুঝতে সমস্যার কথা না। এটাও গত ক্লাসে আমরা করছি যে রিস্ক নিউট্রাল হলে কি হবে, রিস্ক সিকার হলে কি হবে এবং রিস্ক অ্যাভার্স হলে কি হবে। এটা কি দেখাবো না আপনারা পারবেন? এটা কি দেখানোর দরকার আছে না পারবেন? স্যার রিস্ক অ্যাভার্সটা একটু স্যার মানে বুঝা যেতে ভালো হতো। এটা ম্যাক্স দেখাই দিলে ভালো হবে, একটু দেখাই দিলে ভালো হয় স্যার, ভুলে গেছি। বলে গেছে। আচ্ছা, রিস্ক নিউট্রাল আমরা বলছিলাম এক্সপেক্টেড ভ্যালুর উপরে নেবে। রিস্ক নিউট্রাল, যারা রিস্কটাকে নিউট্রাল করতে চায়, they will consider all possible outcomes and all possible probabilities. অর্থাৎ আপনি যখন এ করবেন তখন 6000 multiplied by 0.1 plus 5000 multiplied by 0.4 plus 4000 multiplied by 0.5, অর্থাৎ এই যে যখন আপনি ইনভেস্টমেন্ট এই চিন্তা করবেন প্রত্যেকটা আউটকামকে প্রবাবিলিটি তার
রিলেটেড প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করবেন, এই যে 654। স্যার শুধু 6, রিস্ক 5 এভারেজটা দেখালেই হবে, উপরের দুটো ইজি। আচ্ছা ঠিক আছে, এভারেজটা শুধু না, আর একজন যে বললো সব এভারেজটা তো সবার প্রবলেম নাই তো, তাই না? স্যার কাইন্ডলি সবগুলো যেহেতু দেখাচ্ছে নি, কাইন্ডলি বলেছে সবগুলো। হ্যাঁ এইটাই আমি বলতেছি। তাহলে বি এর ক্ষেত্রে তাই 14,000 কে আপনি 0.1 মাল্টিপ্লাই করবেন প্রবাবিলিটি দিয়ে, 3,000 কে 0.4 দিয়ে, 500 কে 0.5 দিয়ে, আর এটার সাম আপ করলে আমরা পেয়ে যাবো এর এক্সপেক্টেড। আমরা দেখছি তিনটা যদি এভাবে আমরা বের করি, তাহলে আমরা দেখছি সবথেকে হাইয়েস্ট এক্সপেক্টেড ভ্যালু সি এর জন্য। সো রিস্ক নিউট্রাল ইনভেস্টর উইল সিলেক্ট ইনভেস্টমেন্ট সি অ্যাজ ইট হ্যাজ দ্য হাইয়েস্ট এক্সপেক্টেড ভ্যালু। সি অ্যাকসেপ্ট করবে। এখন যদি আপনি রিস্ক টেকার হন তাহলে বুঝতে পারছেন এখানে হাইয়েস্ট পে অফ কোন অপশন আছে। রিস্ক টেকার হলে হাইয়েস্ট পে অফ 6, 5, 4, 14, 3, 3, 5, 8 ম্যাক্সিম্যাক্স যেটা আমরা বলি ম্যাক্সিম্যাক্স, তাহলে এখানে হাইয়েস্ট 6, এখানে 14, এখানে 8, তাহলে ম্যাক্সিমাম গুলোর ম্যাক্সিমামটা নেবে, তার মানে এটা অ্যাকসেপ্ট করবে। তাহলে যে রিস্ক টেকার সে নেবে বি, রিস্ক টেকার নেবে হচ্ছে বি, কারণ সে ম্যাক্সিম্যাক্স করবে। আর রিস্ক এভারেজে সে নেবে ম্যাক্সিমিন। ম্যাক্সিমিন মানে হচ্ছে মিনিমাম গুলোর ম্যাক্সিমামটা। সো আমরা যদি রিগ্রেড দিয়েও দেখতে পারেন, মিনিম্যাক্স দিয়ে একই রেজাল্ট আসবে। আচ্ছা রিগ্রেড দিয়ে দেখেন, এটা যেহেতু রিগ্রেড দিয়ে করছে, তাহলে প্রথম অপশনে যদি কন্ডিশন হয় হচ্ছে আচ্ছা প্রজেক্ট এতে যান, যদি কন্ডিশন হয় গুড, তাহলে আমরা এখানে পে অফ পাবো হচ্ছে রিটার্ন পাবো 6,000। আমরা বলছিলাম রিগ্রেড হচ্ছে যে আমি যদি ভুলটা চুজ করি তাহলে কি হবে, তাহলে আমি যদি 6,000 চুজ করি তাহলে আমার রিগ্রেড 0, যেহেতু এটাই হাইয়েস্ট। আর যদি 5,000 চুজ করি, ফেয়ারটা চুজ করি, অর্থাৎ তাহলে আমার রিগ্রেড হবে 1,000, আমি লস করব। আর যদি আমি 4,000 এটা চুজ করি, তাহলে আমার হচ্ছে রিগ্রেট হবে 2,000। আসেন এখন প্রজেক্ট রিটার্ন বি থেকে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 14,000, তাহলে 14,000 এর ক্ষেত্রে এটা হচ্ছে 0, এখানে কোনো স্যাক্রিফাইস নাই। এক্ষেত্রে যদি 3 হয়, এটা একটু ভুল আছে দেখেন, এটা হবে 14 থেকে 3 বাদ গেলে এটা হবে 11, এটা 9 আছে, এটা ঠিক করে নিন, এটা হবে 11,000। এই ক্ষেত্রে 500 মাত্র পাবেন যদি আপনি এটা সিলেক্ট করেন, তাহলে 14,000 থেকে 500 মাইনাস করলে আপনি সুযোগ অপরচুনিটি লস করবেন 13,500। এখানে যদি আপনি হাইয়েস্টটা সিলেক্ট করতে পারতেন তাহলে এটা 8,000 হাইয়েস্ট পে অফ, এখানে অপশন লস 0, আপনি 5,000 সিলেক্ট করলে আপনার লস হচ্ছে 3,000, 3,000 সিলেক্ট করলে 8 মাইনাস 3, 5। আমরা বলছিলাম হাইয়েস্ট পে অফ থেকে অন্যগুলো মাইনাস করলে আপনি রিগ্রেটটা পেয়ে যাবেন। এখন এই রিগ্রেট গুলোর ভিতরে যদি আমরা আমাদের এটার নাম কি বলছিলাম আমরা, মিনিম্যাক্স। স্যার টেবিলটা স্যার আরেকবার একটু বুঝাই দিবেন স্যার, টেবিলটা বুঝি নাই স্যার, রিগ্রেটেড টেবিলটা। রিগ্রেট, জি স্যার। আপনি যদি ইনভেস্টমেন্ট এতে আসেন, হাইয়েস্ট পে অফ কত? 14,000 স্যার। এতে বলছি, 6,000। 6,000। এখানে বেস্ট কোনটা, এই গুড, ফেয়ার, পোর, তিনটা অপশন ভিতরে বেস্ট? বেস্ট আর গুড 6,000। হ্যাঁ কত? 6,000। তো এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন তাহলে কি আপনার কোনো রিগ্রেট আছে? যে কোনো কলামে যান আপনি, যখন আপনি হাইয়েস্টটা সিলেক্ট করবেন তখন আপনার রিগ্রেট হবে 0, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। এরপরে কি স্যার 6,000 থেকে 5,000 মাইনাস 6,000 থেকে হ্যাঁ 4,000 মাইনাস? হাইয়েস্টটা থেকে সবগুলো সবগুলো মাইনাস করে দিবেন। হ্যাঁ
আবার যখন আপনি এই কলামে আসবেন তখন 14,000টা হচ্ছে হাইয়েস্ট, এখান থেকে বাকিগুলো মাইনাস করে দেবেন। এখানে সি অপশনে আপনি হাইয়েস্ট কত পে আপ পাবেন? 8,000। এটা থেকে বাকিগুলো মাইনাস করে দেবেন। স্যার ক্লিয়ার? স্যার বিএল থেকে 3,000 মাইনাস করে 9,000 কিভাবে এখানে স্যার? এটা 11 হবে, 11, এটা ভুল আছে, 11 হবে এটা। এটাই স্যার পেস লাগতেছে স্যার। এটাই ফেস লাগবে না, এটা ভুল আছে। বুঝতে পারছেন না? এই যে 14 থেকে 500 মাইনাস করলে কত হয়? 13,500 না? প্রথমটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটা শুধু ভুল করছে। হ্যাঁ, এই 9,000, এটা 11,000। সি কলামটা স্যার একটু বুঝাই দিবেন। সিতে হাইয়েস্ট পে আপ কত? 5,000 সিতে হাইয়েস্ট কত? হাইয়েস্ট কত? 8,000 8। তাহলে 8 যদি সিলেক্ট করেন তাহলে আপনার জিরো রিগ্রেট। 8 থেকে 5 মাইনাস করলে কত হবে? 3। কিন্তু স্যার এটা উপরের দিকে নিচে 0 কেন? উপরে নিচে না, হাইয়েস্টটা আল্লাহ মানে এটা ইনসিডেন্টাল, এটা হাইয়েস্টটা উপরে পড়ে গেছিল, এখানে হাইয়েস্টটা নিচে আছে। আপনি হাইয়েস্টটা দেখবেন জাস্ট, হাইয়েস্ট পে আপ থেকে। হ্যাঁ, স্যার যে কলামে আছে ওই কলাম বরাবর 0 বসাবো নাকি? হ্যাঁ, কলাম না, আপনি কলাম না, ইনভেস্টমেন্ট গুলো দেখবেন, কলাম না just। কারণ কলাম তো ইয়ে করেও সাজানো থাকতে পারে, তাই না? এখন আপনার এটার নাম হচ্ছে মিনিম্যাক্স। তো এখানে ম্যাক্সিমাম রিগ্রেট কত হবে? ম্যাক্সিমাম কত রিগ্রেট? এখানে 14,000, 1000, এখানে ম্যাক্সিমাম 13,500, 13,500, এখানে ম্যাক্সিমাম 5,000। 5,000। তাহলে মিনিম্যাক্স মানে কি? ম্যাক্সিমাম গুলোর মিনিমাম। তাহলে 2,000, 13,500 আর 5,000, মিনিমাম কোনটা? 2,000। আমরা সিলেক্ট করব কোনটা? এ, যদি রিস্ক অ্যাভারসান হয়। হ্যাঁ, বোঝা গেছে? স্যার এখন আমি যেটা দেখাতে রিস্ক সিকার্স আর নিউট্রাল না বলে যদি স্যার ম্যাক্সিমাক্স মিনিম্যাক্স বলতো তাহলে স্যার নিউট্রালের ক্ষেত্রে কি হতো? এই যে নিউট্রাল অলওয়েজ, এটা নিউট্রাল অলওয়েজ এক্সপেক্টেড ভ্যালু। নিউট্রাল রিস্ক নিউট্রাল যে সে অলওয়েজ এই আচ্ছা নিউট্রালের ক্ষেত্রেও কি ম্যাক্সিমাক্স? না, নিউট্রাল অলওয়েজ এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করবে। স্যার নিউট্রাল কি ম্যাক্সিমাক্স বলা যায়? না না না, রিস্ক টেকার ম্যাক্সিমাম, যদি শুয়ে যাচ্ছে রিস্ক টেকার। তাহলে নিউট্রালকে কি বলা যায় স্যার? এটা এমনিতে এটা মানে ম্যাক্সিমাম মিনিম্যাক্স এর ক্ষেত্রে এই ভাষায় কি বলা যায়? এক্ষেত্রে যে হাইয়েস্ট ওভারঅল এক্সপেক্টেড ভ্যালু এরকম কোন টার্ম এরা ইউজ করে নাই। জাস্ট কি করবে, সে রিস্কটাকে ইয়ে করবে, মানে এভারেজ করে নিয়ে হাইয়েস্ট এক্সপেক্টেড ভ্যালু যেখানে সে পাবে সেখানে সে বিনিয়োগ করবে। এখানে এরকম কোন টার্মিনোলজি যারা ইউজ করে নাই। এটা টেকনিকটাকে কি বলতে পারেন? এক্সপেক্টেড ভ্যালু দেখবে, এটা বলতে পারেন। এটা কোনো নাম তারা দেয় না, লেভেল দেয় নাই তারা কোনো। আপনি যদি কোনো লেভেল দিতে চান দিতে পারেন, বাট এরা কোনো লেভেল দেয় না এর জন্য। এই দেখেন, কোন নাম দেয় নাই, শুধু বলছে এক্সপেক্টেড ভ্যালু বা বেনিফিট যেখানে ম্যাক্সিমাইজ করা যাবে সেটা তারা অ্যাকসেপ্ট করে। বুঝা গেছে? এদের জন্য যেমন ম্যাক্সিমাইজ বলছে, এদের জন্য যেমন ক্লিয়ার স্যার অথবা মিনিমাইজ বলছে, কিন্তু এটা কোনো তারা লেভেল দেয় নাই। লেভেল না দিলে আমরা এখন জোর করে একটা লেভেল দিতে পারি না। পসিবলি এরকম একটা অঙ্ক আসছিল যতটুকু মনে পড়ে প্রিভিয়াস কোন একটা সময়। তো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, তো পারার কথা, তাই না? আর আসলে তখন এই কনসেপ্ট আসলে ভালো আসলে বুঝি নাই, এখন যেরকম বিষয়গুলো আসলে বুঝতে পারছি। আর এই পুরো কনসেপ্টের সাথেই স্যার আসলে আগে পরিচিত ছিলাম না, একদমই বলি আছে আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম। ওকে, তাহলে এখন আমরা টেস্টের আন্ডারস্ট্যান্ডিং 4 একটু দেখি, তারপর আমি 5 টা একটু দেখাতে যাচ্ছি, কারণ 5 টাতে বেশ কোনোটাই বাদ দেওয়া যায় না, কোনটা যে মনে বলে দিতে সেটাই দিয়ে দিই। কারণ ওইখান থেকে নয়েজ হচ্ছে, আমি একটু ইয়ে করে দিই, আবার আপনারা আনমিউট করে দিই। স্যার 4
4টা পারা যাবে স্যার, এটা ইজি আছে 5টা দিয়ে। 4টা ইজি না, আমারও তাই মনে হয়েছে 4টা পারার কথা। একটু দেখেন আপনারা, 4টা বেশ সহজ, একটু দেখলে পারবেন। শুধু একটা জিনিস আমি বলে দিই, একটা জিনিস অনেকে খুঁজে পাবেন না, মানে এখানে দেখেন একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। আর লাস্ট 20 ইয়ার্স থেকে তারা একটা ইয়ে দেখছে, এখানে এক্সপেক্টেড ভ্যালু বা এরকম ঝামেলা নাই ওদের। এখানে এগুলো হচ্ছে আপনার ফিক্সড কস্ট। তারা একটা পার্টি করবে, দেখেন এই যে একটা চ্যারিটি অর্গানাইজেশন কি করবে, একটা ওই যে ডিনার এন্ড ড্যান্সের আয়োজন করবে ফান্ড রেইজের জন্য। তো সেই ক্ষেত্রে তাদের কিছু ফিক্সড কস্ট হবে, যে ফিক্সড কস্ট গুলো হবে প্লাস এইখানে একটা ফিক্সড কস্ট, এটা হচ্ছে ফিক্সড কস্ট এই 5টা। আর আর হচ্ছে ভেরিয়েবল কস্ট হচ্ছে প্রতি ব্যক্তির প্রত্যেকটা পার্সনের জন্য $12 করে ফুড লাগবে, আর ম্যাগাজিনের ক্ষেত্রে প্রতি পেজে $5 করে লাগবে, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। টিকিট বিক্রি করে যে টাকাটা পাবে এটা হচ্ছে তার হচ্ছে একমাত্র আয় ব্যক্তিদের কাছ থেকে। আর র্যাফেল থেকে পাবে 5 পার পার্সন, 1 পাবে হচ্ছে ফটোগ্রাফ, তার মানে 20 + 5 + 1 মোট 26 পাবে হচ্ছে আপনার রেভিনিউ। 26 হচ্ছে রেভিনিউ এদের, এই যে 26 রেভিনিউ পার পার্সন। রেভিনিউ হলে ফুড লাগবে কত করে, প্রতি ব্যক্তির জন্য ফুড লাগবে হচ্ছে আপনার কত করে লাগবে 12 পার পার্সন। তবে মিনিমাম গ্যারান্টি দেওয়া লাগবে 400, মানে 400 কম হলে আপনি 400 জন ব্যক্তির কম হলে আপনাকে 400 জনের ফুডের টাকা পে করতে হবে মিনিমাম। তাহলে 400 জনের হলে 4 × 48 টাকা দিতে হবে ফুডে আপনাকে। দেখেন এখানে 300 জন হলে আপনাকে 48, 3 × 36 হওয়ার কথা, কিন্তু 48, এটা বুঝছেন? এটা একটা ঝামেলা হতে পারে, বোঝা গেছে? এটা মানে 300 জন যদি আপনার আসে গেস্ট, তবু আপনাকে 400 জনের টাকা দিতে হবে, কারণ মিনিমাম গ্যারান্টি হচ্ছে 400। আর প্রবাবিলিটি কোশ্চেনে দেওয়া আছে নাকি নাই? না, দেওয়া নাই, বের করে নিতে হবে। এইগুলোই বের করবেন প্রবাবিলিটি। আর এইটাকে করবেন কি, নাম্বার অফ টিকেট সোল্ড, এটাকে মিড ভ্যালু বের করে নেবেন। মিড ভ্যালু মানে এটা হচ্ছে এক্সক্লুসিভ ডেটা ইয়ে দেওয়া আছে, ডিসক্রিট ডেটা, কন্টিনিউয়াস ডেটা না। 250 + 350 এখানে যোগ করে নিতে হয়, তাহলে 250 আর 350 মোট হয় হচ্ছে 600। 600 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 300, 350, 450, 800, এটাকে 800 কে 2 দিয়ে ভাগ করলে 400, 450 কে 550 দিয়ে যোগ করলে হচ্ছে এইভাবে আর কি আপনি মিড ভ্যালু বের করবেন। মিড ভ্যালু এটা রেঞ্জ থাকলে মিড ভ্যালু নিতে হবে, এক্স এর ভ্যালু, বোঝা গেছে? এটা এই কলামটা কি বুঝতে পারলেন? আনমিউট করে কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রবাবিলিটি কিভাবে পেলাম? নাম্বার অফ পাস্ট ওকেশন, এত থেকে এতজন হওয়ার সম্ভাবনা কত, মানে ফিগারে আছে, এটাকে আপনি ইয়ে করে নেন, 4 × 6 = 10, 8 × 18 = 2 = 20, মোট হচ্ছে 20। তাহলে 4 কে 20 দিয়ে ভাগ করেন 20%, 6 কে 20 দিয়ে ভাগ করেন 30%, 8 কে 20 দিয়ে ভাগ করেন 40%। এইভাবে আমরা করছি প্রবাবিলিটি। তাহলে 300 জন ব্যক্তি যদি আসে, $26 করে যদি আমাদের আয় হয়, তাহলে 300 × 26 7,800 হবে আয়। আর ফুডে টাকা যাবে হচ্ছে 3600 টাকা দেওয়ার কথা, কিন্তু মিনিমাম 400 জনের ফুডের টাকা দেওয়া লাগবে, এর জন্য 4800। পরের বার 400 জনের 26 করে আয় হবে, আর 12 করে হচ্ছে ফুড। 500 জনের 12 করে ফুড 6000, 600 জনের 12 করে ফুড 7200। আর রেভিনিউ পেলাম 26 জন, যে কতজন ব্যক্তির কাছে টিকিট বিক্রি করবো। তাহলে আমরা নেট রেভিনিউ থেকে ফুডের কস্ট বাদ দিলে আমরা নেট প্রফিট বা নেট বেনিফিট বা পে অফ পেয়ে যাব। আর এটাকে যখন প্রবাবিলিটিতে আমরা গুণ করব, তখন আমরা এক্সপেক্টেড ভ্যালুটা পেয়ে যাব। বোঝা যায়? কারো কোশ্চেন থাকলে বলবেন, আমি আবার বলবো ভেঙে ভেঙে। অঙ্কটা সহজে, যেন আমি অনেক সময় নষ্ট করলাম না। তারপরে যদি কোনো আইটেম না বুঝেন, কোনো কলাম না বুঝেন, স্যার নাম্বার অফ টিকেটস ওইটা কি আমরা মিড নাম্বারটা ধরছি নাকি? হ্যাঁ, মিড নাম্বারটা দিচ্ছি, রেঞ্জ দেওয়া তো, এই জন্য মিড নাম্বারটা জি দিচ্ছি। স্যার, জি স্যার, জি স্যার। আর এই ক্ষেত্রে আর একটা ইনকাম তাদের আছে, সেটা হচ্ছে তাদের এই যে একটা ম্যাগাজিন বের করে, অ্যাভারেজ রেভিনিউ ফ্রম অ্যাডভার্টাইজিং। ম্যাগাজিনে কি হয়, অ্যাডভার্টাইজ দেওয়া হয়, প্রতি পেজে তারা অ্যাড থেকে টাকা পায় হচ্ছে 70 টাকা করে, আর প্রতি পেজে তাদের খরচ পড়ে যায় হচ্ছে $5 করে। তাহলে রেভিনিউ কন্ট্রিবিউশন থাকবে কত? 65 65। তাহলে কন্ট্রিবিউশন থাকবে 65, রাইট? ঠিক আছে। এই আর এই ক্ষেত্রে কত পেজ হওয়ার সম্ভাবনা কত দেওয়া আছে? 24 পেজ, 32 পেজ, 40 পেজ, 48 পেজ, কত পেজ আমাদের ইয়েতে আসতে পারে?
24 32 40 24 32 প্রতি পেজে কত এটা প্রবাবিলিটি আমরা বের করে নিয়েছি আগের মতোই এই যে মোট এগুলো যোগ করে দিছি যোগ করে 4 8 12 6 18 2 20 ইনসিডেন্টালি এটা আবার 20 হয়েছে 4 ভাগ 20 8 ভাগ 20 6 ভাগ 20 2 ভাগ 20 6 আর 8 কিন্তু উল্টা পাল্টা আছে একই প্রবাবিলিটি দুই জায়গায় মেরে দেন নাম্বার এখানে 0.2 0.4 না সরি এখানে হ্যাঁ 0.4 0.3 আর ওখানে কিন্তু ছিল 0.234 ছিল আর এখানে 0.243 এই প্রবাবিলিটি গোলমাল লাগায় না এটার প্রবাবিলিটি আলাদা এটার প্রবাবিলিটি কিন্তু আলাদা স্যার রেভিনিউটা কিভাবে হলো একটু আবার বলবেন স্যার? কোনটা স্যার রেভিনিউ এবং ফুড কস্টটা। রেভিনিউ জি স্যার। পার পারসন রেভিনিউ কত এই যে সব মিলে স্যার 26। আর এটাকে আপনি টিকিট নাম্বার দিয়ে গুণ করেন তাহলে রেভিনিউ আচ্ছা আর ফুড কস্ট তো আপনার প্রতি পারসনে 12 করে লাগে কিন্তু 400 জন গ্যারান্টি দেওয়া লাগবে তো 300 জন হলে আপনাকে 400 জনটা ধরতে হবে আর বেশি হলে বেশি আচ্ছা ঠিক আছে। আর এখানে তো নাম্বার অফ পেজের অ্যাড দেওয়া আছে আর আপনি এটাকে 65 দিয়ে মাল্টিপ্লাই করলে এগুলো পেয়ে যাবেন 24 কে 65 দিয়ে মাল্টিপ্লাই করেন 32 কে 65 দিয়ে মাল্টিপ্লাই করেন এটা বোঝা গেছে আসে না জি স্যার আসছে। আর প্রবাবিলিটি তো আমরা বললাম যে এটা আনুপাতিক করে 4 ভাগ 20 8 ভাগ 20 করলে প্রবাবিলিটি এখন আপনি প্রফিট কে কন্ট্রিবিউশন কে প্রবাবিলিটি দিয়ে গুণ করলে এক্সপেক্টেড ভ্যালু পেয়ে যাবেন তাহলে আপনার এটা হচ্ছে টিকিট থেকে আয় আর এটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট থেকে আয় মোট হচ্ছে 5 আর 2 7 7 8000 সামথিং দুইটা মিলে আপনার কন্ট্রিবিউশন পাবেন 8156 এখান থেকে সমস্ত ফিক্সড কস্ট গুলো ম্যানেজ করে দেবেন এই যে এখানে 4টা ফিক্সড কস্ট আর এখানে একটা ফিক্সড কস্ট সবগুলো ম্যানেজ করে দেন এখানে হচ্ছে 700 2800 3500 843 2 45 2 6500 এই যে মোট কন্ট্রিবিউশন থেকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের এক্সপেক্টেড প্রফিট পেয়ে যাচ্ছে এই শেষ এখানে শেষ এখন কোশ্চেন করলে করতে পারেন বাসায় দেখলে আরো সহজে বুঝবেন কারণ এটা আপনাদের সিভিভি অ্যানালিসিস এর মতো তো খুব একটা টাফ হওয়ার কথা না আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ হচ্ছে আমাদের আরো বেশ কিছু অঙ্ক আছে আর তিনটা আমি সবগুলোই বোঝাতে যাচ্ছি স্যার টেস্টিভ আন্ডারস্ট্যান্ডিং থ্রিতে রিগ্রেটের যে মিড ভ্যালুটা এটা তো মনে 11 হবে 14 থেকে 3 যোগ দিলে 11 হবে রাইট হ্যাঁ এটা ভুল আছে এটা 11 হবে ভুল থাকলে তো 11 আছে হ্যাঁ 11 লেভেল যদি এত ভুল থাকে ডিভিশনটা কনফিউশন সেটাই এটা নিয়ে আর কোশ্চেন নাই না তাহলে আমি এতে চলে যাই এক্সপেক্টেড ভ্যালুটাই চলে যাব যদি কোশ্চেন থাকে বলতে পারেন এখনো স্যার 5টা বুঝান স্যার টেস্টিভ আন্ডারস্ট্যান্ডিং 5টা বুঝান স্যার টেস্টিভ আন্ডারস্ট্যান্ডিং 5টা স্যার 5 এ ভেজাল আছে হ্যাঁ এটা তাহলে এখান থেকে চলে গেলাম কোশ্চেন তাহলে কারণ নাই ডিসিশন ট্রি তো বেশ রিস্কি মনে হচ্ছে আমার কাছেও মানে এক্সামে যদি পুরো র্যাডিক্যাল চেঞ্জ থাকে তাহলে একটু টাফই হয়ে যাবে বাট কিছুটা হলেও কারেক্ট হওয়ার কথা স্যার এক্সামিনেশন টাইম কতক্ষণ থাকবে স্যার ডিসিশন ট্রিটা যদি স্যার পুরা না হয় মানে কাছাকাছি হয় মার্ক দেবে স্যার মার্কস কত স্যার 20 মার্কস তো দিবে মার্কস একদম পুরো জিরো করবে না ডিসিশন ট্রিতে গতবার মার্কস কত ছিল এখানে তো টাইম এখানে দেখা যায় কমসে কম 20-25 নম্বরের কোশ্চেন এটা 20-25 না ট্রিতে তো আর এত থাকে না ট্রিতে থাকে 5-7 এরকম থাকে স্যার ট্রিতে তো মার্কস থাকবে না 6 মার্কের কোশ্চেন থাকে স্যার আর এখানে কোশ্চেন আনসার তো অনেকগুলা এখানে এখানে ভাগ ভাগ করা থাকে একটা ম্যাথের মধ্যে ম্যাথ করার পরে থাকে পার্ট পার্ট করা থাকে না আচ্ছা দেখি ডিসিশন ট্রি দিছে তো মনে কত ডিসিশন ট্রিটা খালি প্যাঁচ লাগে স্যার এটা পারি না স্যার মানে প্যাচ লাগে বলেই তো প্যাচ ছড়াইতে আপনি বুঝাই দিলে স্যার আপনি বুঝাই দিলে বুঝি কিন্তু স্যার কোশ্চেনে পরীক্ষা 25 মার্কসের কোশ্চেন ছিল একটা বুঝছেন 25 মার্কসের কোশ্চেন ছিল এক্সপেক্টেড ভ্যালু 5 ডিসিশন ট্রি 10 15 এক্সপ্লেইন 3 18 হ্যাঁ 25 মার্কসের ছিল গতবার হ্যাঁ সব মিলাই ভালো কোশ্চেন ছিল বলো না 20-25 যে অঙ্ক আমি রেজাল্টটা দেখে বুঝতেছি এটা 20-25 এর কম হবে না আচ্ছা আমরা এটা দেখে ওইটা পারা যায় কিনা দেখবো হ্যাঁ আমরা কোশ্চেন নিয়ে বসবো সামনের দিকে ভয় নাই আগে শিখলে একটা জায়গায় নিয়ে যাওয়া যাবে ইনফরমেশন গুলো হয়তো অর্গানাইজ করা থাকে না তাছাড়া কিছু না
এটার থেকে এটাই বেশি কমপ্লেক্স, 5 নম্বরটাই বেশি কমপ্লেক্স আমাদের এটার থেকে। দেখেন, the RS Group owns a large store in Loughborough, জায়গার নাম বড় কঠিন। The store is old fashioned and profits are declining. Management is considering what to do. There appear to be 3 possibilities. বুঝতে পারছেন? আপনার যেহেতু কমে গেছে, ম্যানেজমেন্ট চাচ্ছে কি করা যায় এটা নিয়ে। পসিবল চিন্তা ভাবনা তাদের মাথায় আছে। নাম্বার 1, যদি শাটডাউন করে দেয় পাবে 15 মিলিয়ন। আরেকটা অপশন হচ্ছে যে কন্টিনিউ অ্যাজ বিফোর উইথ প্রফিটস ডিক্লাইনিং, প্রফিটস কমছে কমুক বাট আপনি চালান, বিজনেস কন্টিনিউ করুন। আর থার্ড অপশন হচ্ছে আপগ্রেড দ্য স্টোর, স্টোরটাকে আপগ্রেড করে চাকচিক্য করে যদি কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা যায়, প্লাস যদি আপনি প্রোডাক্ট পোর্টফোলিও এগুলো চেঞ্জ করতে পারেন। The group had problems in the past and experience suggests that when stores are upgraded, খেয়াল রাখেন কিসের সাথে জড়িত, কিসের সাথে, এটা শুধুমাত্র আপগ্রেডের সাথে। আপগ্রেড করলে 60% গুড রেজাল্ট হওয়ার সম্ভাবনা আর 40% পোর রেজাল্ট। এটুকু কি বোঝা গেল? যেটুকু পড়লাম এটুকু ক্লিয়ার সবাই? 3টা অপশন, একটা হচ্ছে শাটডাউন করে সেল করে দেই, একটা হচ্ছে আগের মতো চলতে থাক, আর একটা হচ্ছে আপগ্রেড করব। এই যে প্রবাবিলিটিটা দেওয়া আছে কার সাথে জড়িত? এবি 1 2 এর সাথে কিন্তু নাই। কোনটার সাথে জড়িত? এটা শুধুমাত্র 3 এর সাথে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা সামনের দিকে যেতে পারি। Because of the doubts, management is considering whether to contact a leading market research company to carry out consumer research for $1 million. It has been fortunate in obtaining details of the track record of the research company. তাহলে আরেকটা বিকল্প হচ্ছে যে ওই কাজগুলো করার আগে তারা চাইলে কি করতে পারে, মানে মার্কেট রিসার্চ করে দেখতে পারে যে পজিটিভ এই যে গুড রেজাল্ট বা পোর রেজাল্ট এটা যে হতে পারে, তার সেক্ষেত্রে পজিটিভ হওয়ার সম্ভাবনা কত, নেগেটিভ হওয়ার সম্ভাবনা কত। তো মার্কেট রিসার্চ কোম্পানির রেকর্ড দেখা গেছে যখন তারা পজিটিভ বলছে তখন 85% গুডের ক্ষেত্রে সত্য হয়েছে আর 15% আর নেগেটিভ। কারণ অ্যাকচুয়াল আউটকাম যখন তারা বলছে গুড, সেক্ষেত্রে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনা 85%, নেগেটিভ হওয়ার সম্ভাবনা 15%। আর যখন তারা বলছে পোর, আউটকামটা পোর হওয়ার সম্ভাবনা যখন বলছে, তার মানে জয়েন্ট প্রবাবিলিটি চলে আসছে, তখন পজিটিভ হওয়ার সম্ভাবনা 10% আর হচ্ছে নেগেটিভ হওয়ার সম্ভাবনা 90%। এটা এক্সপ্লেনেশন, এটা না পড়লেও চলবে। 95% আছে, ওইটা মনে হয় ভুল আছে, মানে 15%। এটা তো ঠিকই আছে, কোথায় ভুল? ও সরি স্যার, হ্যাঁ ঠিক আছে, 85-15 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। If the research indicates a positive attitude, management will consider deluxe upgrading, which will generate more profit but will cost $20 million as compared to the standard upgrading costing $6 million. তাহলে আমরা দুইটা অপশন দেখলাম, একটা হচ্ছে যে কি করতে পারে, কোনো মার্কেট রিসার্চ না করে এই কাজগুলো করে ফেলতে পারে, আর সেকেন্ড হচ্ছে মার্কেট রিসার্চ করতে পারে। If the research indicates a negative attitude, then management will consider standard upgrading compared with shutting down and selling the site. Time of analysis is 10 years estimate করবে তারা। তাহলে এখানে দেখেন ডিসিশন ট্রিটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু খুব জটিল হওয়ার কথা না। তাহলে আপগ্রেডেশন যদি করে, কয় রকম আপগ্রেডেশন হতে পারে?
আপগ্রেড দুই রকম দুই হচ্ছে, একটা রকম, দুই ডিলাক্স রকম আর স্যার। একটা স্ট্যান্ডার্ড, তাই না? একটা হচ্ছে ডিলাক্স আর একটা কি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড করতে পারে বা খুব হাইফাই টাইপের, মানে একদম গ্লোরিয়াস টাইপের বা কি বলতে পারেন, একদম স্টেট অফ দ্য আর্ট করতে পারে, অনেক সুন্দর করতে পারে। সেক্ষেত্রে কস্ট হবে ডাবল। স্ট্যান্ডার্ড করলে যা হবে, ডিলাক্স করলে তার ডাবল কস্ট। যদি ডিলাক্স করে তাহলে গুড রেজাল্ট হলে সেক্ষেত্রে তার আসবে কন্ট্রিবিউশন বা প্রফিট বা পে অফের প্রেজেন্ট ভ্যালু আসবে 40 মিলিয়ন, আর পুর রেজাল্ট হলে আসবে 20 মিলিয়ন। আর যদি স্ট্যান্ডার্ড আপগ্রেডিং করে তাহলে গুড রেজাল্ট হলে আপনার আসবে 25 মিলিয়ন, পুর রেজাল্ট আসবে 10 মিলিয়ন। আচ্ছা, যদি এইসব কিছুই না করে, ইফ অপারেশনস কন্টিনিউ অ্যাজ বিফোর, এই যে এই অপশনটা কন্টিনিউ অ্যাজ বিফোর, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে আগামী 10 বছরে আপনার যে প্রফিটটা হবে বা কন্ট্রিবিউশনটা পাবেন তার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 13.03 মিলিয়ন। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে বিক্রি করে দেবে, কন্টিনিউ করবে, আপগ্রেড করবে। আপগ্রেডটা করতে পারে মার্কেট রিসার্চ ছাড়া, মার্কেট রিসার্চ সহ। আপগ্রেডটা হতে পারে দুই রকম, একটা ডিলাক্স আর একটা স্ট্যান্ডার্ড। আর এই কাজগুলো রিসার্চ করেও করতে পারে, রিসার্চ ছাড়াও করতে পারে। প্রিপেয়ার এ ডিসিশন ট্রি টু রিপ্রেজেন্ট দ্য অ্যাবভ ইনফরমেশন, এটা হচ্ছে ফার্স্ট ঝামেলা। এটা যদি করতে পারেন কারেক্টলি, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসিশন ট্রিটা চ্যালেঞ্জিং। তাহলে দেখেন, আমরা দুইটা অপশন প্রথমে নেব, একটা হচ্ছে যে নো মার্কেট রিসার্চ আর একটা মার্কেট রিসার্চ। একটা হচ্ছে নো মার্কেট রিসার্চ আর একটা হচ্ছে মার্কেট রিসার্চ। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা দেখেন আগে। জি স্যার। স্যার একটা জিনিস, মানে যে কোনো একটা অঙ্ক স্যার পড়ে মানে শুরু করবো কোত্থেকে স্যার, এটাই বোঝা যায় না স্যার। মানে কোন দিয়ে শুরু করবো এটা বোঝা যায় না স্যার। এটার জন্য কি কোনো আছে স্যার? রাইট, ঠিক বলছেন। এটা খুব টাফ। এটা করার জন্য যেটা করতে হবে, আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা আপনারা সবাই একই রকম মোটামুটি মানুষজন। কেউ একটু তাড়াতাড়ি বোঝে, কেউ একটু দেরি করে বোঝে। বিষয়টা হচ্ছে যে আমি যখন 5টা প্র্যাকটিস করব, সেই 5টাতে যা শিখলাম সেটার বেসিসে 6 নম্বরটা আমাকে কি করতে হবে, সলভ করতে হবে, তাই না? ঠিক কি না? এখানে দেখেন কিভাবে বুঝবেন কিভাবে, একটু যখন একবার কোশ্চেন পড়ে ক্লিয়ার হবে না, তখন আবার কোশ্চেনটা পড়বেন। ঠিক আছে? কোশ্চেন পড়ে একটা জিনিস দেখবেন, একবার পড়লে যতটা ক্লিয়ার হয়, দুইবার পড়লে আরেকটু ক্লিয়ার হবেন, তিনবার পড়লে আরেকটু ক্লিয়ার হবেন। আগে অঙ্ক শুরু করবেন না, পড়ে সময় নষ্ট করেন, সমস্যা নেই। কিন্তু যখন বুঝে যাবেন, পয়েন্ট গুলো ধরে ফেলবেন, তখন কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবেন। এখানে দেখেন, যেমন এই প্রবলেমটা যদি আমরা বলি, এই প্রবলেমটা দেখেন আপনি, 3টা অপশন আছে, এটা নিয়ে সন্দেহ নাই। এবং এখানে বলছে যে এগুলো মার্কেট রিসার্চ ছাড়া। আবার এখানে হঠাৎ করে এসে বললো যে মার্কেট রিসার্চ করলে এই কস্টটা পড়বে। তার মানে বলছে কন্টিনিউ যদি করেন তাহলে আপনার কোনো কিছুর দরকার নেই, আপগ্রেডেশন কোনো কিছুর দরকার নেই। প্রথমে আমরা দুইটা অপশন পাচ্ছি, সন্দেহ না। একটা হচ্ছে মার্কেট রিসার্চ ছাড়া করতে পারে, একটা মার্কেট রিসার্চ সহ করতে পারে। যদি মার্কেট রিসার্চ ছাড়া করেন তাহলে মেইন কোশ্চেনে যা দেওয়া আছে সেই 3টা, আমি শাটডাউন করে দেব, বিক্রি করে দেব, আমি কন্টিনিউ করব, আমি আপগ্রেড করব। এটুকু জাস্ট, এটুকু হচ্ছে মার্কেট রিসার্চের আগে। দেখেন, তাহলে যদি আমি মার্কেট রিসার্চ না করি, সেই ক্ষেত্রে 3টা অপশন। শাটডাউন নাম্বার 1, যেখানে আমরা কত দিয়ে বিক্রি করতে পারবো, 15, কোশ্চেনে দেওয়া আছে দেখেন। সেকেন্ড হচ্ছে কন্টিনিউ যদি করি, সেক্ষেত্রে কত আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে। এখানে ভ্যালুটা এখানে দেওয়া নাই, কিন্তু ভ্যালুটাই যে লাস্টে রিকোয়ারমেন্টের উপরে 13.03 মিলিয়ন। এগুলো কোনো প্রবাবিলিটি তার দ্বারা নেই। স্ট্রেট বিক্রি করে দাও, কন্টিনিউ করো, স্ট্রেট। এটা ক্লিয়ার? কোশ্চেন থাকলে বলবে না? তাহলে এখন আসেন, যদি মার্কেট রিসার্চ না করে আমরা কি করলাম, বিক্রি করে দিলাম অথবা কন্টিনিউ করলাম আগের মতোই, আপগ্রেড করব। যদি আপগ্রেড করি, তার ভালো হওয়ার সম্ভাবনা 60, খারাপ হওয়ার সম্ভাবনা 4, হওয়ার সম্ভাবনা 40। আপগ্রেড করতে পারবো দুই রকমের, একটা ডিলাক্স আর একটা স্ট্যান্ডার্ড।
সেটা মার্কেট রিসার্চ করে করি আর না করে না করি, যেভাবেই করি না কেন। তাহলে আপগ্রেডের ডিসিশন যদি আমরা নিই, তাহলে দুইটা অপশন আপগ্রেড দেখেন, প্রথমটা শাটডাউন, কন্টিনিউ। আপগ্রেড করলে দুইটা, একটা হচ্ছে হয় ডিলাক্স করব অথবা স্ট্যান্ডার্ড করব। ডিইউ দ্বারা ডিলাক্স বোঝাচ্ছে, দেখেন ডিইউ দ্বারা ডিলাক্স আপগ্রেড, এসইউ দ্বারা স্ট্যান্ডার্ড আপগ্রেড। যদি আমরা ডিলাক্স আপগ্রেড করি তাহলে আমাদের বলে দিচ্ছে কোশ্চেনে ভ্যালুটা হবে হচ্ছে 40-20, আর এটা করলে 25-10। গুডের সম্ভাবনা 40, পোরের সম্ভাবনা 20 ডিলাক্সের ক্ষেত্রে। 40-20, এটা হচ্ছে 25-10। গুডের সম্ভাবনা কত? কোশ্চেন স্টেট বলা আছে 60-40। গুড হচ্ছে 60, পোর 40। গুড হচ্ছে 60, পোর হচ্ছে 40। গুড হচ্ছে 60, পোর হচ্ছে 40। স্ট্যান্ডার্ডে করেন আর ডিলাক্সে করেন, যেভাবে করেন, হ্যাঁ যেভাবে করেন না কেন। তাহলে যদি গুড হয় তাহলে 40 কে যদি 0.6 দিয়ে গুণ করেন তাহলে পাবেন 24। 20 কে যদি 4 দিয়ে গুণ করেন পাবেন হচ্ছে 8, 4 দুগুণে 8। 24 আর 8 মোট আপনার এখানে ভ্যালু পাবেন হচ্ছে 32 আউটকাম। আর যদি আপনি, এটা হচ্ছে ডিলাক্সের ক্ষেত্রে, যদি স্ট্যান্ডার্ড করে থাকেন তাহলে 6 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি পাবেন 15, আর 10 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে পাবেন হচ্ছে আপনি 4। 15 আর 4 পাবেন হচ্ছে 19। তাহলে এখন এখানে ডিসিশন নিতে হবে আপনাকে যে আপনি কি তাহলে আমরা দুইটা অপশন পেলাম, এখনো ডিসিশন না, এটা আমাদের আউটকাম পয়েন্ট বলছে। দেখেন এটা আউটকাম পয়েন্ট। এখন যদি আমরা ডিলাক্স আপগ্রেশনে যাই তাহলে আমাদের কোশ্চেনে বলা আছে কস্ট হবে 12 মিলিয়ন, আর স্ট্যান্ডার্ড আপগ্রেশনে গেলে কস্ট হবে 6 মিলিয়ন। এই দেখেন দেখেন ডিলাক্স আপগ্রেডে গেলে কস্ট হবে হচ্ছে আপনার 12 মিলিয়ন, স্ট্যান্ডার্ড আপগ্রেডে কস্ট হবে 6 মিলিয়ন। তাহলে যেহেতু কস্ট দেওয়া আছে সেটা আপনাকে পে অফ থেকে কস্টটা মাইনাস করতে হবে। তাহলে 32 থেকে 12 বাদ গেলে 20 পাবেন, এখানে 19 থেকে 6 বাদ গেলে 13 পাবেন। এখন ডিসিশন নেবেন যে আপনি কি ডিলাক্সে যাবেন নাকি আপনি স্ট্যান্ডার্ডে যাবেন। তাহলে আমরা এখানে দেখছি যেহেতু আমাদের ডিলাক্সে বেশি সেহেতু আমরা 20 বেছে নিলাম। তাহলে আমাদের আপগ্রেশনের রেজাল্ট আসলো 20, বিক্রি করে দিলে রেজাল্ট ছিল 15, কন্টিনিউ করলে রেজাল্ট আসলো 13। তাহলে 15, 13 আর 20, তাহলে আমরা দেখলাম আমাদের কাছে বেস্ট অপশন হচ্ছে 20। এই জন্য মার্কেট রিসার্চ না করলে আমাদের 20টা হচ্ছে বেস্ট তিনটা অপশন থেকে। এইটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? মার্কেট রিসার্চ ছাড়া বুঝছেন কিনা? স্যার 20টা বুঝি নাই, কারণ এখানে তো উপরে দেখা যাচ্ছে একটা, আমার একটু বই কি 40 দেখাচ্ছে না স্যার এখানে একটা 40, যে গুড রেজাল্টস যদি হয় 40 উপরটা, ডিউ দেখলে উপরে ওয়ার্কিং 5 40 দেখা না 40 এটা? হ্যাঁ এটা তো আপনার কোশ্চেন আছে, এই যে গুড রেজাল্ট হলে আপনি 40 মিলিয়ন পাবেন, ডিলাক্স আপগ্রেডে 4 হলে 20, আর স্ট্যান্ডার্ড আপগ্রেশনে গেলে 25, গুড রেজাল্টে পরে 10। ঠিক আছে, আবার বলছি স্যার শাটডাউন, কন্টিনিউ আর আপগ্রেড এই তিনটার মধ্যে আপডেট করাটা স্যার এখানে বেটার হবে। হ্যাঁ বেটার হবে, রাইট। যেটার ভ্যালু বেশি আসবে সেটা আমরা বলবো। মানে রিসার্চ যদি না করি, আর রিসার্চ যদি না করি তাহলে আমাদের কি বেটার? আপগ্রেড করা বেটার। কোন আপগ্রেড, স্ট্যান্ডার্ড না ডিলাক্স? ডিলাক্স স্যার। তাহলে ডিলাক্সে আমরা 2 দাগ দিয়ে ডিসিশন পয়েন্ট করে ফেললাম, বোঝা গেছে? 20 30 এর মধ্যে ইয়ে করছে, বুঝছো? আমি ডান দিকে চলে গেছি পরে। আপনি ডান না, আমি গত ক্লাসে বলছিলাম ট্রি যখন আঁকাবেন তখন বাম থেকে ডানের দিকে যাবেন, হ্যাঁ? আর রেজাল্ট যখন বের করবেন ডান থেকে বামে আসতে হবে, মনে আছে? গত ক্লাসে বলছিলাম। এখানে কি ওয়ার্কিং 7টা আগে করতে হবে? ওয়ার্কিংস গুলো আপনি করতে পারেন, আমি তো ওয়ার্কিং ছাড়াই করে ফেললাম মুখে মুখে। ওয়ার্কিংস করতে পারেন ওয়ার্কিং গুলো। হ্যাঁ ওয়ার্কিং 7 কি করতে হবে? কোনটা ওয়ার্কিংস? 7 7 দেখা যাচ্ছে আগে, উল্টা হচ্ছে আর কি।
হ্যাঁ, তাহলে আপনি এটা ওয়ার্কিং ওয়ান দেন, সমস্যা নাই। ওরা হয়তো বা এই তো পাশটা আগে working- বুঝবে। ওয়ার্কিং দেখলে মাথা ঘুরবে, ওয়ার্কিং দেখার দরকার নাই, স্যার যেভাবে বোঝাচ্ছে এটা সুন্দর ভালো আছে, ওয়ার্কিং আপনি দেখলে মাথা ঘুরাবে, ওয়ার্কিং কিছু রাইট, বোঝা যায় ওয়ার্কিং না। দেখলে মাথা ঘুরবে। হ্যাঁ, বোঝা যায় না সঠিক। স্যার, আমি দেখছি স্যার। হ্যাঁ, ওয়ার্কিং থেকে বোঝা যায় না কিছু না। আচ্ছা, বুঝতে পারলে ভালো, যে কোনোটা বুঝলে। ওরা আমাদের থেকে ভালো বুঝে, ওদেরটা বুঝলেও ভালো, আমি যেভাবে বুঝেছি সেভাবে বুঝলেও ভালো। আপনার যখন ওয়ার্কিং 7 নাম্বার নিয়ে আপত্তি, তখন আপনি ওয়ার্কিং 7 কে আপনি ইয়ে করে ফেলেন, 1 দেন নাম্বার, এটা আপনার ইচ্ছা। ওরা দিছে বলে আপনি দিবেন নাম্বার, এতে কোনো কথা না। আপনার যেটা ভালো লাগে সেইভাবে আপনি করবেন। Clear? স্যার ওয়ার্কিং না করলেও তো অসুবিধা নাই। এখানে না পরীক্ষায়- করলে যদি গ্রাফটা একটু মানে খাতাটা যদি আপনি হরাইজন্টালি ধরেন, হ্যাঁ, জি মানে স্যার। ল্যান্ডস্কেপ টাইপের যদি ধরে, যদি আপনি এখানে যেমন এই যে 20 কেমনে পারেন আপনি দেখা দিবেন, 32 থেকে হ্যাঁ, বাইরে জি মাইনাস স্যার। করে পারেন, এটা দেখানোর আবার কি আছে ওয়ার্কিং, তাই না? সেটাই। তার এই ভ্যালুটার পাশেই তো মানে যদি আমরা এভাবে মানে 15 যোগ 4 15, তারপরে 24 যোগ 8 32 এভাবে দিয়ে দিই, তাহলে তো হবে স্যার। তাও হবে না কেন, অবশ্যই হবে। তাহলে আমাদের একটু শর্টকাটে শেষ হয়, আর না হলে ওয়ার্কিংস দেখাতে গেলে তো টাইম বেশি লাগবে। ওকে, বের করতে পারলে এখানে পাশে ডান পাশে একটু টান দিয়ে দিতে পারেন, নিচেও একটু টান দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এটা সমস্যা নেই। এবার এখানে করে দিলেন, মার্কস কি কম দেবে নাকি স্যার? মানে না যদি- মার্কস কম দিবেন আপনি, এটা প্রেজেন্ট করলে মার্কস কম দিবে কেন? বেসিক্যালি দেখবে আপনি কি ডিসিশন দিলেন। শোনেন, একটা সত্যি কথা বলি এখানে, যেটা বারবার আমাদের ভিতরে ডিসকাশন হয়, যে আমরা কিন্তু এই অনেকে এসে বলে, স্যার আমি 90% মার্কস মুখস্থ লিখছি, আমি কেন ফেল করলাম? মানে ওর বলে যে ও তো কোনোদিনই পাস করবে না, যে মুখস্থ লেখে সে এখানে পাস করবে না। এখানে মুখস্থ লেখা দেখা হয় না, এখানে দেখা হয় যে আসলে আপনি কি ডিসিশন দিলেন, আপনি যা করলেন কতটা আপনি নিজে বুঝছেন, আপনার কনসেপ্ট কতটা ক্লিয়ার, এটা দেখা হয়। কাজে মুখস্থ করে আপনি পরীক্ষা দিবেন, দেখবেন কোশ্চেনটা চেঞ্জ হয় নাই, একটা জায়গায় শুধু চেঞ্জ করে দিয়েছে, যার কারণে আপনার পুরো রেজাল্টটা কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কাজে মুখস্থের উপর ডিপেন্ড করবেন না কেউ। এইটা অনেকে ক্লেম করছে, এরকম শুনলাম আমি আর কি, উপরে শুনলাম এই যে জিনিসগুলো বলছে অনেকে। মুখস্থের উপরে ডিপেন্ড করা যাবে না। হুবহু পড়লেও দেখবেন হুবুর ভিতরে একটা লাইন চেঞ্জ আছে, যে লাইনের কারণে পুরো রেজাল্ট কি হবে, ডিফারেন্ট হয়ে যাবে। কাজে আপনি ভালো করে বুঝে কনসেপ্ট অ্যাপ্লাই করে অঙ্ক করবেন, ভুল হলেও দেখবেন পাস করছেন। সো তাহলে নো মার্কেট রিসার্চ নিয়ে কারো কোশ্চেন আছে? কোনো একটা ভ্যালু আমি বুঝতে পারি না, এরকম কোনো কিছু? না স্যার, ওইটা তো বেশ তাহলে আমরা ভালোভাবে রিসার্চে যাই। clear। হুম। এবার আমরা মার্কেট রিসার্চ করলাম, রিসার্চ করলে আমরা দেখলাম খরচ হবে কত, কোশ্চেনে দেওয়া আছে 1 মিলিয়ন আমাদের মার্কেট রিসার্চ করলে খরচ হবে, তাই না? 1 মিলিয়ন, ওকে। এই ভ্যালুগুলো আমরা পাবো না, পরে বের করবো। আচ্ছা, মার্কেট রিসার্চ করলে যেটা হবে ওইটার সাথে এটা যেটা ডিফারেন্ট, ওইখানে খালি গুড রেজাল্ট আর পুর রেজাল্টই ছিল, কিন্তু মার্কেট রিসার্চ করলে যেটা আসবে পজিটিভ এবং নেগেটিভ চলে আসবে। তো মার্কেট রিসার্চে যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড পাই আর নেগেটিভ, তাহলে কি করব? এখানে কি বলছে দেখেন, ইফ দ্য রিসার্চ ইন্ডিকেট পজিটিভ অ্যাটিটিউডস দেন ম্যানেজমেন্ট উইল কনসিডার ডিলাক্স আপগ্রেডিং অ্যাজ কম্পেয়ার্ড উইথ স্ট্যান্ডার্ড আপগ্রেডিং। যদি পজিটিভ অ্যাটিটিউড পায় তাহলে হয় ডিলাক্স করবে অথবা স্ট্যান্ডার্ড করবে। এই যে মার্কেট রিসার্চ যদি আমাদের পজিটিভ দেখায়, তাহলে হয় আমরা ডিলাক্স আপগ্রেডেশনে যাব অথবা স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে যাব। আচ্ছা, বোঝার চেষ্টা করেন, এখানে আবার ডালপালা বের হওয়া শুরু করছে। আর যদি মার্কেট রিসার্চ যদি দেখায়, ইন্ডিকেট করে নেগেটিভ অ্যাটিটিউড, তাহলে ম্যানেজমেন্ট হয় স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে যাবে অথবা শাটডাউন এন্ড সেলিং এ চলে যাবে। তখন ডিলাক্স আপগ্রেড, নেগেটিভ হলে ডিলাক্স আপগ্রেডের প্রশ্নই নাই। সেক্ষেত্রে দেখেন, হয় এটা লেখে নাই তারা, এটা হয় স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে যাবে অথবা তারা শাটডাউনে যাবে। বোঝা গেছে এখন? আবার বলছি, মার্কেট রিসার্চ করলাম $1 মিলিয়ন দিয়ে, যদি পজিটিভ অ্যাটিটিউড পাই তাহলে আইদার আমরা ডিলাক্স আপগ্রেডেশনে যাব অথবা স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে যাব আমরা। আর যদি মার্কেট রিসার্চ দেখায় নেগেটিভ অ্যাটিটিউড চেঞ্জের পরেও, তাহলে আমরা হয় স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনে যাব অথবা কমপ্লিট শাটডাউনে চলে যাব। একটু বুঝলেন কিনা? কোশ্চেন না থাকলে আমি সামনে দিকে যাচ্ছি। স্যার এই এখানে জায়গাটা সব যদি বলেন। আমি যদি ভুল না করি স্যার, এখানে একটা কথা এখানে আছে, কম্পেয়ার্ড উইথ। স্যার এখানে আমার মনে হচ্ছে পজিটিভ হলে ডিলাক্স আপগ্রেডে যাবে স্যার, মানে কম্পেয়ার্ড উইথ স্ট্যান্ডার্ড, আর স্যার নেগেটিভ হলে স্ট্যান্ডার্ড আপগ্রেডে যাবে, এটাই মনে হয় বোঝাচ্ছে স্যার। কম্পেয়ার করবে মানে কি?
মানে স্যার বলতেছে পজিটিভ হলে ডিলাক্স আপগ্রেডিং এ যাবে আর নেগেটিভ হলে স্ট্যান্ডার্ড আপগ্রেডিং এ যাবে স্যার। আর ওখানে বলছে যে মানে স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ারে বলছে আর কি, মানে ইদার না স্যার, আপনি যেটা বলতেছিলেন যে ডিলাক্স করবে অথবা স্ট্যান্ডার্ড করবে, এরকম না স্যার, মনে হচ্ছে যে এটা পজিটিভ হলে ডিলাক্স আপগ্রেড করবে আর নেগেটিভ হলে স্ট্যান্ডার্ড আপগ্রেড করবে, এরকম কিছু মনে হচ্ছে স্যার। তাহলে তো ক্যালকুলেশনের দরকার নেই, আপনারটাও ঠিক হতে পারে। তাহলে আরেকবার একটু দেখবেন স্যার, আমি দেখবো, হ্যাঁ। If the research indicates a positive attitudes, management will consider করবে, management করবে না, কিন্তু দেখেন management will consider deluxe upgrading which will generate more profit but will cost 12 million as compared with standard upgrading costing 16 million. আপনার কথা ঠিক আছে যে ম্যানেজমেন্ট কি কনসিডার করবে, যদি পজিটিভ হয় তাহলে ডিলাক্সের দিকে যেতে যাচ্ছে ম্যানেজমেন্ট, কিন্তু ডিলাক্স আবার কস্ট কি অনেক ডাবল তার তুলনায় স্ট্যান্ডার্ড আপগ্রেডেশনের তুলনায়। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, ওকে মেনে নিলাম। পজিটিভ হলে ডিলাক্স আপগ্রেডিং এ যাবে স্যার, কিন্তু আবার এই যে কিন্তু একটা বার্ড বলছে, কিন্তু তার সমস্যা কি নিয়ে স্যার? বার্ড কম্পেয়ারটা স্যার কস্টিং এর দুইটা কম্পেয়ার, এটা কস্ট নিয়ে তার একটা সমস্যা আছে as compared to the standard upgrading costing। যদি ওই কথাটা মেনে নিই তাহলে কিন্তু আমার এখানে দুইটা অপশনের দরকার নাই, তাহলে তো শুধু ডিলাক্সের ক্যালকুলেশন করলেই হয়ে যায় চলতো। হ্যাঁ, এটাই তো আমি বলতে যাচ্ছি, এটা বলতে যাচ্ছি আমি। হ্যাঁ, যদি আমি আপনার কথা মেনে নিই, যদি আমার পজিটিভ হয় আমি ডিলাক্স করব, তাহলে আমি আবার স্ট্যান্ডার্ড কাম বের করতে যাব কষ্ট করে, তাই না? ঠিক কি না? তখন তো আমি একটাই দেখবো, ডিলাক্স দেখবো। ম্যানেজমেন্ট চিন্তা করছে যে ডিলাক্সই করতে চাই, কিন্তু এখানে তো খরচ বেশি, এখানে দুটাই ক্যালকুলেশন করে দেখি, খরচটা ডাবল। হ্যাঁ, এই জন্যই তো তারা কি করতে যাচ্ছে, একটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাচ্ছে। আপনার কথা ঠিক আছে, ম্যানেজমেন্ট কিন্তু মানে নীতিগতভাবে ডিসাইড করে ফেলছে, কিন্তু বলছে একটা, কিন্তুটা কি, তাদেরকে যেখানে বাধা দিচ্ছে সেটা হচ্ছে কি, এই কস্টটা কি এই কস্টের থেকে অলমোস্ট না পুরোপুরি ডাবল, অ্যাবসলিউটলি ডাবল। আর আপনার কথা যদি মেনে নেই, ওকে ঠিক আছে, তাহলে কিন্তু আমার দুইটা অপশনের দরকার নাই, আমি শুধু এখানে ডিলাক্সটাই করবো, তাহলে কাজ আর একটু কমে আসতো আমাদের। এবং ম্যানেজমেন্ট যেটা চাইছে রেজাল্ট কিন্তু আপনি যা বলছেন তাই হয়েছে, কিন্তু বাট তারা অপশনটা দিয়েছে, কেন দিয়েছে? কারণ কস্ট নিয়ে তারা কনফিউজড। ওকে, তাহলে যদি আমরা দুইটা অপশনে দেখি এখানে, যে পজিটিভ হলে হয় ডিলাক্স অথবা স্ট্যান্ডার্ড, যেহেতু কস্ট ডাবল। আর যদি নেগেটিভ হয় তাহলে হয় স্ট্যান্ডার্ড অথবা শাটডাউন। আচ্ছা, ডিলাক্স যদি করি তাহলে আবার সেই গুড রেজাল্ট, পোর রেজাল্ট, গুড রেজাল্ট, পোর রেজাল্ট, স্ট্যান্ডার্ড করি আর ডিলাক্স করি, আবার স্ট্যান্ডার্ড করলে গুড রেজাল্ট, পোর রেজাল্ট, শাটডাউনে কোনো রেজাল্ট নাই, ডাইরেক্ট স্টেট 15 মিলিয়নে বিক্রি করতে পারবো। আর জানি আমরা গুড যতবার গুড হবে ততবার 40 মিলিয়ন, যতবার ব্যাড হবে, সরি গুডের ভিতরে কি বলে ডিলাক্সে গুড হলে 40, পোর হলে 20, আর স্ট্যান্ডার্ড আপগ্রেডশনে গুড হলে 25, পোর হলে 10। যতবার স্ট্যান্ডার্ড ততবার গুড হলে 25, পোর হলে 10, যেটা আমাদের কোশ্চেন এখানে দেওয়া আছে এই ভ্যালুগুলো, এটার কোনো চেঞ্জ নেই। এখন এই ক্ষেত্রে দেখেন ওই প্রবাবিলিটিটা ঠিক নাই, মানে এখানে জয়েন্ট প্রবাবিলিটি চলে আসছে, কারণ এখানে পজিটিভ এন্ড গুড, নেগেটিভ এন্ড গুড দুইটা জিনিস চলে আসছে, যেটাকে বলা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটিস। এই ওয়ার্কিংসটা করতেই হবে, এটা মাস্ট। এইটা আর এই যে বিশেষ করে এই তিনটা ওয়ার্কিংস না করলে আপনি আগাইতে পারবেন না। এটা দেখেন গুড হচ্ছে 60-40, আমাদের কোশ্চেনের শুরুতে দেওয়া ছিল, গুড হওয়ার সম্ভাবনা 60%, আপগ্রেশনের পোর হওয়ার সম্ভাবনা 40%। এর ভিতরে আবার এসে ঢুকছে গুডের পজিটিভ, গুডের নেগেটিভ, কি বাজালেন ব্যাপার। ওকে, তাহলে দেখেন গুডের ক্ষেত্রে পজিটিভ হওয়ার সম্ভাবনা 85, নেগেটিভ হওয়ার সম্ভাবনা 15। পরের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে 10, 19, পজিটিভ 10, নেগেটিভ 19।
পজিটিভ 10 নেগেটিভ 19। তাহলে জয়েন্ট প্রবাবিলিটি যদি আমরা করি তাহলে জয়েন্ট কিভাবে করবেন 0.6 মাল্টিপ্লাইড বাই 0.85 0.6 মাল্টিপ্লাইড বাই 0.15 তাহলে 0.685 মাল্টিপ্লাইড করলে 0.51 পাবেন 0.6 কে 0.15 দিয়ে মাল্টিপ্লাইড করলে 0.09 পাবেন পরে যদি আমরা যাই তাহলে 0.4 কে 0.1 দিয়ে মাল্টিপ্লাইড করলে 0.04 0.4 কে 0.9 দিয়ে মাল্টিপ্লাইড করলে 0.96 এই সবগুলো মিলে জয়েন্ট প্রবাবিলিটি মিলে যেন 1 হয় সবসময় খেয়াল রাখবেন 1 এর কমও হবে না এক্স্যাক্টলি 1 হবে সবসময় এটা বোঝা গেল এটা জিনিসটা ওকে আমরা কত এটা ওকে এখন আমি পরে আসছি দেখেন এখন মোট পজিটিভ কত গুড এবং পোর তিন জায়গায় যদি আমি টোটাল পজিটিভ বলি তাহলে 0.51 0.04 টোটাল পজিটিভ হচ্ছে 0.55 নেগেটিভ যদি আমরা করতে চাই গুডের ভিতরে নেগেটিভ 0.09 পোরের ভিতরে নেগেটিভ 0.36 0.36 আর 0.9 হচ্ছে 0.45 ওকে এখন প্রবলেম হচ্ছে তাহলে আমরা দেখলাম স্যার ওয়ার্কিং 3 তে এই মানে আপনার 0.51 কেন স্যার গুড রেজাল্ট এন্ড পজিটিভ অ্যাটিটিউড ওইটা দেখাবো ওইটা ওই পর্যন্ত আমি যাইনি যেটুকু গেলাম ওখানে আমি যাবো আবার হ্যাঁ ওখানে গেলে আমি ডিসিশন ট্রিতে গিয়ে তারপরে যাব তাহলে ওভারঅল পজিটিভের 0.55 সম্ভাবনা নেগেটিভের সম্ভাবনা হচ্ছে 0.45 এই দেখেন এটাকে বুঝি তারপরে দেখে যাব ওভারঅল পজিটিভ হচ্ছে 0.55 তাহলে নেগেটিভ অবশ্যই 1 থেকে 0.55 বাদ দিলে বাকিটা এটা বুঝলেন না আগে এটা দেখেন আমি ওই দিকে যাব ঠিক আছে এটা বোঝা গেছে জি স্যার ওকে এখন আসেন পজিটিভ এবং গুড পজিটিভ এবং গুড কত এই যে পজিটিভ এবং গুড কত হবে 0.75 হবে 0.75 মানে কেমন কথা হলো হ্যাঁ আরে সালাম বলেন ওকে না ঠিক আছে স্যার বুঝতে পারছি আমি পুরো রেজাল্টেরটা সহ যোগ করে ফেলছিলাম 0.04 না না আমি বলছি শুধু পজিটিভ এন্ড গুড বলছি জি স্যার গুড রেজাল্টেরটা শুধু 51 ঠিক আছে স্যার ওকে তাহলে দেখেন পজিটিভ এবং গুড তাহলে পজিটিভ এবং গুড কত 0.51 তো 0.51 যেটা আমরা পজিটিভ আছি টোটাল পজিটিভের কত পার্সেন্ট এই যে 0.51 টোটাল পজিটিভে দেখেন গুড এন্ড পজিটিভ টোটাল পজিটিভের কত পার্সেন্ট 0.51 ডিভাইডেড বাই 0.55 কত পার্সেন্ট 93%। এখন বোঝা গেছে এটা 3 নম্বর ওয়ার্কিংস জি স্যার ক্লিয়ার ওকে তাহলে 93 যদি আপনার পজিটিভ এর গুড হয় তাহলে পজিটিভ এর পোর কত হবে বাকিটা 1 থেকে মাইনাস করলে 0.07 অথবা যদি আপনি বিকল্প চিন্তা করতে চান তাহলে এটাকে আপনি করতে পারেন ওই যে বাকি থেকে কতটুকু নেগেটিভ এন্ড গুড যদি করেন নিচেটা আসেন তাহলে পজিটিভ এন্ড গুড যদি 93% তাহলে বাকি 7% হচ্ছে আপনার কোর পজিটিভের ভিতরে স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স দুইটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড এবং ডিলাক্সের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে পজিটিভ এটা পজিটিভের ভিতরে গুড এখন আসেন নেগেটিভে টোটাল নেগেটিভ কত আমরা দেখলাম 0.9 আর 0.36 টোটাল দেখলাম হচ্ছে 0.45 0.45 এর ভিতরে গুডে কতটুকু আছে .9 তাহলে 0.09 0.45 এর কত পার্সেন্ট
বোঝা গেছে এটা? তাহলে নেগেটিভে যখন আমরা আসবো, দেখেন নেগেটিভে, এই যে নেগেটিভ অ্যাটিটিউডে যখন আমরা আসবো তখন আমরা দেখলাম যে এটা গুড হওয়ার সম্ভাবনা 20%, তাহলে বাকিটা হচ্ছে 80%। এইটা যদি বুঝতে পারেন জয়েন্ট প্রবাবিলিটিস, তাহলে এইদিকে আর কোনো প্রবলেম নাই। এখন আমাকে বলেন আপনারা 93 7% আর 20 80 এটা বোঝা গেল কিনা, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ওয়ার্কিং ফোরে 20% যখন বের করলাম তখন 0.09 ডিভাইডেড 0.45, 0.45টা স্যার ক্লিয়ার হতে পারি না। এই যে মোট নেগেটিভ কত, মোট নেগেটিভ, টোটাল নেগেটিভ, এখানে নেগেটিভ কত আছে? এখানে 0.09, এখানে কত আছে? 0.09, জি স্যার টোটাল নেগেটিভ। টোটাল নেগেটিভের ভিতরে গুড এন্ড নেগেটিভ, জি স্যার বুঝতে পেরেছে? টোটাল নেগেটিভ, হ্যাঁ জি স্যার থ্যাংক ইউ। টোটাল নেগেটিভ থেকে টোটাল নেগেটিভ, হ্যাঁ রাইট। আর এখানে টোটাল নেগেটিভ কথাটা উল্লেখ করে দিলে বোঝা যায় তো, মানে পি পজিটিভ পি নেগেটিভ দিয়ে রাখছে তো স্যার, এজন্য বোঝা যায়। আচ্ছা আপনি উল্লেখ করে দেন, ঠিক আছে, উল্লেখ করে দেবেন আপনার নিজের বোঝার জন্য, পাশে লিখে রাখবেন টোটাল, নোট করে রাখবেন অথবা ফাইনালি দেখাবেন, সমস্যা নেই। তাহলে এখন কি প্রবাবিলিটি ক্লিয়ার সবাই? তাহলে আমি ডিসিশন ট্রিটা শেষ করব। ক্লিয়ার প্রবাবিলিটি? ওকে, তাহলে এখন আমরা ব্যাক যাই। আমরা তো জানি যে স্ট্যান্ডার্ড হলে 40 20 আর ডিলাক্স হলে 25 10, যে অপশনে যাই না কেন আমরা ইয়াতে পে অফে চেঞ্জ নাই। এখন যদি আমরা মাল্টিপ্লাই করি 40 মিলিয়নকে 93% করেন আর 20 কে যদি 7% করেন, তাহলে আপনি ভ্যালু পাবেন 38.6 38.6 মিলিয়ন। ক্যালকুলেশন করে দেখতে পারেন, এটা ওয়ার্কিং 3 তে করে রাখছে যদিও, বোঝা গেছে? এটা ওয়ার্কিং 3 না, ওয়ার্কিং 6 এ করে রাখছে। ওই যে এটার সাথে এটা গুণ আর প্লাস হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবেন, তাহলে আপনি এক্সপেক্টেড ভ্যালু পেয়ে যাবেন। ক্লিয়ার এটা? একইভাবে স্ট্যান্ডার্ডের ক্ষেত্রেও 93 কে 25 দিয়ে মাল্টিপ্লাই করবেন প্লাস 0.07 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাহলে এই ভ্যালুটা পাবেন। বোঝা গেছে? এই যেটা মানে এইগুলোর মতোই একইভাবে। যদি কোশ্চেন না থাকে দেখেন, তাহলে 38.6 থেকে যদি আমরা ডিলাক্স করি তাহলে 12 মিলিয়ন কস্ট বাদ দিতে হবে, টিকবে 26.6। আর যদি আমরা স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন করি তাহলে 23.95 থেকে 6 মিলিয়ন বাদ দেবো, তাহলে টিকবে হচ্ছে 23 থেকে 6 বাদ গেলে 17। তাহলে আমরা এখানে ডিসিশন পয়েন্টে চলে আসছি, আমরা কি ডিলাক্স করবো না স্ট্যান্ডার্ড করবো? একজন তো বললেন ডিসিশন তো আগেই নিছে, ডিলাক্স করবে, ঠিক আছে ডিলাক্সই করবে বেশি এখানে। আর এই ক্ষেত্রে যদি আমরা ডিলাক্স করি, আসলে কস্টটা শুধু দেখানোর জন্য দিছে আর কি স্যার, রাইট, হ্যাঁ কস্টটার জন্য, হ্যাঁ কস্টটার জন্য দেখানোর জন্য, হ্যাঁ। যদি আমরা এখানে স্ট্যান্ডার্ড করি এবং শাটডাউন, দুইটা অপশনের ভিতরে আমরা বলে দিছি। আচ্ছা তাহলে তো হইলো না, আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। কেন জানেন? কেন আমি এটা দেখাই তাহলে বুঝবেন আপনি। কেন স্যার? এই দেখেন স্ট্যান্ডার্ড করলে এখানে কত হবে? 25 মাল্টিপ্লাইড বাই 20%, তাহলে কত হয়? 5 আর 80.8 এর 10%, 10 এর 0.8%, 8 5 আর 8 13 হয়, ঠিক আছে? 13 না? জি স্যার। আর বিক্রি করে দিলে কত পাবো? 15। সেল করলে তো 15 পাবো, আমরা আগে থেকে জানি। 15 রিসার্চ করেন বা না করেন 15ই পাবেন আপনি। তাহলে যদি আমি স্ট্যান্ডার্ড আপগ্রেডেশন করি তাহলে 13 থেকে 6 মাইনাস করলে আমার টিকবে কত? আপগ্রেডেশনের কস্ট টিকবে কত? 7 আর বিক্রি করে দিলে আমরা পাবো হচ্ছে 15, তাহলে 7 15 আমাদের বেস্ট অপশন কোনটা? বিক্রি করে দেওয়া, তাই না? সেল করা। কিন্তু এখানে আপনি যে কথাটা বললেন, দাবি করলেন, এখানে কি বলছে? If the research indicates a negative attitude, then management will consider standard upgrading compared with shutting down. তাহলে এখানে কি নেগেটিভ হলে ম্যানেজমেন্ট কি করলো? স্ট্যান্ডার্ড আপগ্রেডিং করলো না শাটিং ডাউন করলো?
স্যার এটার ক্ষেত্রে বিকল্প করছে আবার, ঠিক আছে স্যার আপনি বিকল্প করছে না, আমি যেটা বলছিলাম মানে ওইটাই মনে হয় ঠিক বলছিলাম, কম্পেয়ার করবে, ঠিক আছে, জি স্যার ম্যানেজমেন্ট দুইটার ভিতরে কম্পেয়ার করে বাট দেখবে। দিয়ে স্যার একটা প্যাচ লাগাই দিয়েছে, বাট কথাটা দিয়েছে। রাইট রাইট, হ্যাঁ আপনার কিন্তু কথা ঠিক আছে, কথা কিন্তু প্রথমে করে ওটাই মনে হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস দেখেন, ম্যানেজমেন্ট উইল আপগ্রেড ডিলাক্স, ম্যানেজমেন্ট উইল কনসিডার বলছে, কিন্তু কনসিডার মানে ফাইনাল ডিসিশন এখনো নেয় নাই। যাই হোক, তাহলে আমরা দেখলাম যদি আমরা নেগেটিভ অ্যাটিটিউড পাই তাহলে আমরা সেল করে দেওয়া বেটার, আর যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড পাই তাহলে ডিলাক্স আপগ্রেডশনে যাওয়া বেটার। তাহলে ডিলাক্সে আমরা ক্রস মারলাম, সেলসে আমরা ক্রস ডাবল বার দিলাম, ডাবল ক্রস দিলাম আর কি। এখন আমরা জানি যে যে দুটো ডিসিশন হলো সেটার এক্সপেক্টেড ভ্যালু বের করব, এটার সাথে এটা, এই প্রবাবিলিটিটা আর এটার সাথে নেগেটিভের প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি যেটা আমরা পাইছি, সেটা যদি আমরা করে প্লাস দুইটাকে পজিটিভ মানে যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো এক্সপেক্টেড ভ্যালুটা, অর্থাৎ 26 গুণ হচ্ছে 0.55 প্লাস 15 গুণ 0.45, তাহলে মনে হয় পাওয়া যায় 28.38। আর যদি আমরা মার্কেট রিসার্চ করি তাহলে আমাদের খরচ হয়ে যাবে 1 মিলিয়ন, তাহলে আমাদের নেট টিকবে 20.38 মিলিয়ন। এটা রিসার্চ সহ, রিসার্চ ছাড়া 20 মিলিয়ন, খুবই ক্লোজ আনসার, এখানে মাত্র 3,80,000-এর মতো বেশি, 0.38 মিলিয়ন। তাহলে ফাইনাল ডিসিশন হচ্ছে যে আমরা করব রিসার্চ করব, মার্কেট রিসার্চ করব, করে যদি পজিটিভ পাই তাহলে ডিলাক্স আপগ্রেডশন করব, নেগেটিভ পাইলে আমরা সেল করে দেব। এই হচ্ছে ফাইনাল ডিসিশন। এই যে দেখেন ফাইনাল ডিসিশন, আন্ডারটেক মার্কেট রিসার্চ, if the attitude is positive upgrade deluxe, if the attitude is negative shut down sell। এখন যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো ওয়ার্কিং, যে কোনো জায়গায়, যে কোনো কোশ্চেন। স্যার শুরু করতে পারলে মনে হচ্ছে শেষ করা যাবে, শুরুটাই এইটাই, নো মার্কেট রিসার্চ, হ্যাঁ ওই যে অনেক দাদা এটা বলছিল, এবং নো মার্কেট রিসার্চ এবং মার্কেট রিসার্চ, এই পয়েন্টে আসতে পারলে মনে হয় কয়েকটা প্র্যাকটিস করলে শেষ করা যাবে। সেটাই প্র্যাকটিস করে দেখেন। কিছু কমেন্ট করতে বলছে, যে আমরা যেমন কমেন্ট গুলো তো একবার পড়লেই পারবেন, আমরা ধরে নিয়েছি এস্টিমেট গুলো কারেক্ট, কম্পারেটর যেহেতু সমস্ত এক্সপেক্টেড ভ্যালু গুলোকে কনসিডার করলো, কাজের রিস্ক নিউট্রালি আমরা ধরে নিচ্ছি। পেনের খুব বড় সময় হয়ে যাচ্ছে, যেটা আসলে এস্টিমেটটা কারেক্ট হতে পারে না পারে। এই কিছু কমেন্ট করতে বলছে, কমেন্ট করে দিয়েছে। এই ছিল হচ্ছে প্রবলেম নাম্বার 5। 6 মনে হয় আপনারা নিজেরাই পারবেন। ওই যে ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন মনে আছে আপনাদের? ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, এক্সপেক্টেড ভ্যালু দিয়ে যেটা বের হয়, এক্সপেক্টেড ভ্যালু যেটা মানে সবগুলোর প্রবাবিলিটি কনসিডার করে, সেখান থেকে যদি আমরা এক্সাক্টটা জানতে পারি, দুইটা এক্সপেক্টেড ভ্যালুর ডিফারেন্সটা মনে আছে কারো, নাকি দেখাইতে হবে? সেটা দেখাই দেন স্যার। স্যার এটা কি ভ্যালু অফ ইনফরমেশন থেকে এক্সপেক্টেড ইনফরমেশন বাদ দিলে যেটা থাকবে পারফেক্ট ইনফরমেশন? রাইট, পারফেক্ট ইনফরমেশনে যে এক্সপেক্টেড ভ্যালুটা আসবে সেখান থেকে আপনি ইমপারফেক্ট ইনফরমেশনের এক্সপেক্টেড ভ্যালুটা বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ভ্যালু অফ ইনফরমেশন। এখন এই পরিমাণ টাকা আপনি ইনফরমেশনের জন্য দিতে পারবেন ম্যাক্সিমাম, এর কম দিলে ভালো, মানে ম্যাক্সিমাম এর বেশি যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আমরা তখন যে এক্সপেক্টেড ভ্যালু করলাম এগুলো কিন্তু সব ইমপারফেক্ট ইনফরমেশন দিয়ে, যখন আপনি অনেকগুলো কনসিডার করবেন, এই যে এগুলো যখন অনেকগুলো কনসিডার করবেন সেগুলো সব ইমপারফেক্ট ইনফরমেশন, পারফেক্ট না। পারফেক্ট হলে আমি বেস্টটাই বেছে নেবো, পারফেক্ট হলে আমি আগে থেকে অ্যাকুরেসি সহ জানি। যেমন ধরেন এই অঙ্কটাই যদি আমি জানতাম যে কন্ডিশন গুডই হবে তাহলে আমি কোনটা নিতাম? মানে যদি আমাদের এক্স বেছে নিতে বলতো কোনটা নিতাম? 20,000।
আর ওয়াই এর ক্ষেত্রে কোনটা নিতাম? 70,000 70, সেটাই বলতে যাচ্ছি। তো দেখেন তাহলে আমরা সবগুলো বিবেচনা করব সেটা হচ্ছে ইমপারফেক্ট, আর যদি বেস্ট গুলো বিবেচনা করব সেটা হচ্ছে পারফেক্ট। আনসারটা দেখলে বুঝতে পারবেন। দেখেন ইমপারফেক্ট যদি হতো উইদাউট ইনফরমেশন তাহলে কি করতাম? দেখেন 20,000 কে 0.2, 15,000 কে 0.5, 6,000 কে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এই যে তাহলে পাইতাম 13,300। আর ওয়াই এর ক্ষেত্রে কি করতাম? ওয়াই এর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা পে অফকে তার যার যার প্রবাবিলিটি দিয়ে, এই যে প্রত্যেকটাকে তার প্রবাবিলিটি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি দিয়ে আমরা মাল্টিপ্লাই করে সাম করতাম, করে আমরা ওয়াই তে একটু বেশি পেলাম $200, এজন্য আমরা ওয়াইটা অ্যাকসেপ্ট করতাম, তাই তো? উইদাউট ইনফরমেশন। বুঝি নাই স্যার, ওয়াই কিভাবে উইদাউট ইনফরমেশন আর এক্স কিভাবে পারফেক্ট ইনফরমেশন স্যার? না তা তো বলি নাই আমি বলছি উইদাউট ইনফরমেশন হলে আমরা কি করতাম? এক্স এরও প্রত্যেকটা ভ্যালু দেখতাম প্রবাবিলিটি সহ, ওয়াই এরও দেখতাম, দেখার পরে যেটা বেস্ট হতো সেটা আমরা নিতাম। বুঝা গেছে? আমরা যেহেতু এক্স্যাক্টলি জানি না কোনটা ঘটবে, এই জন্য তো আমরা সবগুলো প্রবাবিলিটি কনসিডার করলাম, তাই না? কনসিডার করে আমরা কোনটা বেটার দেখলাম? এক্স বেটার দেখলাম না ওয়াই বেটার দেখলাম? ওয়াই বেটার স্যার। না স্যার, পরে আবার বলছে যে উইথ পারফেক্ট ইনফরমেশন প্রোডাক্ট এক্স। উইথ আমরা দেখাবো, উইথ দেখবো, এটা ক্যালকুলেশন করে বলবো, আগে না, ওরা আগে বলে ফেলছে। এখন যদি পারফেক্ট হতো তাহলে আমরা এক্স এর ক্ষেত্রে কোনটা নিতাম? হাইস্টটা। ওয়াই এর ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোনটা নিতাম? হাইস্ট বেছে নিতাম। যেমন ধরেন গুড, যদি বলতো গুড, আমার মার্কেটের অবস্থা ভালো, তার আমি এক্স বেছে নিতাম না ওয়াই বেছে নিতাম? মার্কেটের কন্ডিশন গুড, আমি কি এক্স বেছে নিতাম না ওয়াই বেছে নিতাম প্রোডাক্ট? এক্স। কারণ এখানে পে অফ বেশি, তার প্রবাবিলিটি কত? 20%। আচ্ছা, যদি ফেয়ার হতো মার্কেটের অবস্থা তাহলে আমি কি এক্স বেছে নিতাম না ওয়াই বেছে নিতাম? ওয়াই। ওয়াই। যদি মার্কেট অবস্থা পোর হতো তাহলে এক্স না ওয়াই নিতাম? ওয়াই। ওয়াই নিতাম। তাহলে 20,000 মাল্টিপ্লাইড বাই 0.2, 16,000 মাল্টিপ্লাইড বাই 0.5, 7,000 মাল্টিপ্লাইড বাই 0.3। এই যে তখন আমরা সবগুলো কনসিডার করতাম না, প্রত্যেকটা কন্ডিশনে বেস্টটা নিতাম, হয় প্রোডাক্ট এক্স প্রোডাক্ট ওয়াই, যেখানে আমরা বেস্ট পেতাম সেটা নিতাম। সেক্ষেত্রে আমার এক্সপেক্টেড ভ্যালু কত আসতো? কত আসতো? সেক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু কত আসতো? এই লাইনটা বল, এই লাইনটা আমাদের দরকারই নাই। এই লাইনটা আপনি যেটা বললেন না ডিসিশনের না, এটা বলছে এই ক্যালকুলেশনের জন্য বলছে। এটা ডিসিশন আপনি শুধু একটু পড়ছেন, এইটুকু পড়ছেন, বাকিটুকু পড়েন নাই কিন্তু। বুঝছেন আমার কথা? তাহলে এখন বলেন মার্কেট যদি পারফেক্ট হতো, সরি ইনফরমেশন যদি পারফেক্ট হতো তাহলে আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত হতো? 14,100। আর যদি মার্কেট পারফেক্ট না হতো তাহলে আমরা নিতাম, আমাদের এক্সপেক্টেড ভ্যালু হতো 13,500, মানে ডিসিশন নিতাম আমরা এটা। তাহলে আমাদের পারফেক্ট ইনফরমেশন পেলে আমাদের এক্সট্রা যে এক্সপেক্টেড ভ্যালু পেতাম সেটা হচ্ছে 600। এটাকেই বলা হচ্ছে ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। এখন এটা যে বুঝেন না, আমি তাকে বলছি দেখেন, যদি আমার পারফেক্ট ইনফরমেশন থাকতো তাহলে আমি যদি মার্কেটের অবস্থা গুড হতো, যেটা আমি বললাম, দেখেন মার্কেটের অবস্থা যদি গুড হতো তাহলে আমি এক্স নিতাম, আর মার্কেটের অবস্থা যদি ফেয়ার বা পোর হতো তাহলে আমি ওয়াই সিলেক্ট করতাম। উইথ পারফেক্ট ইনফরমেশন। স্যার এটা যদি বলে দেওয়া না থাকতো এই কন্ডিশনটা, তাহলে কি প্রত্যেকটা এর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে যেটা হাইয়েস্ট এক্সপেক্টেড ভ্যালু সেটা নিব স্যার? কোন ক্ষেত্রে বলেন, আবার কোশ্চেনটা বলেন। মানে পারফেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে যদি ধরেন এখানে বলে দেয়া না থাকতো, শুধু পারফেক্ট ইনফরমেশন দিয়ে করতে বললো, তাহলে আপনি সবসময় প্রত্যেকটা কন্ডিশনে হাইয়েস্টটা নেবেন। হ্যাঁ, হাইয়েস্টটা নিব, কারণ আপনি পারফেক্ট ইনফরমেশন কি আপনি সার্টেনটি এবং অ্যাকুরেসি সহ ইনফরমেশনটা পাচ্ছেন।
ঠিক আছে? তাহলে ইনফরমেশন ছাড়া আমরা দেখলাম বেস্ট ডিসিশন ছিল এটা, আর ইনফরমেশন সহ আমাদের এক্সপেক্টেড ভ্যালু আসবে এটা। এর ডিফারেন্সটাকে আমরা বলছি হচ্ছে দা ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। ইনফরমেশন যারা দেবে আপনাকে, যারা অ্যাসুরেন্স দেবে, তাদেরকে আপনি ম্যাক্সিমাম $600 পে করতে পারবেন। সেম একটা অঙ্ক দেওয়া আছে 7 এবং 8, এখানেও এরকম একটা অঙ্ক পাবেন, ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। এটা ছাড়াও একটা সিম্পল ডিসিশন ট্রি পাবেন, যেটা বেশ সহজ। আর যে ডিসিশন ট্রি করছেন তাতে মনে হয় না যে আপনাদের এটা প্রবলেম, তবে এখানে একটু ভুল আছে, এই পে অফটা একটু ভুল করছে, এটা একটু ঠিক করে নিন আপনারা। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন। যদি লোন লিমিট হাই হয়, এখানে দেখেন অপশন 3টা, হাই লোন, লো লোন। ভুলটা আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা পারবেন নিজেরা। রিপে, নট রিপে, রিপে করলে কি হবে, নট রিপে করলে কি হবে। রিপে করলে কত হবে, ভ্যালুটা হবে 50, আর নন রিপেয়ারেবল ভ্যালুটা হবে হচ্ছে -200। এখানে ভুলটা আছে, ঠিক করে নিন এটা। এটা 50, এই -200টা এখানে হবে। আবার যখন রিপে করবে আবার এটা হবে 50, এটা হবে সরি এখানে লো লোন, ছিল হাই লোন। লোনের ক্ষেত্রে হবে হচ্ছে ফুল পেমেন্ট করলে 20, পেমেন্ট না করলে -30। এটা আপনার নিজের মতো করবেন, তাহলে ভুলটা ধরা পড়বে। এখানে 30, এখানে এখানে 20, এখানে -30। তাহলে আপনারা এই অঙ্কটা আর হচ্ছে লাস্ট যে 8 আছে, এই দুইটা আপনারা বাসায় দেখেন, এটাও বেশ সহজ। এখানে আপনার কোনো ডিসিশন ট্রি নাই, ডিসিশন ট্রি শেষ। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টারে যাব, যদি আপনাদের এই চ্যাপ্টারে প্রবলেম না থাকে। ওকে, আজকে এটা নিয়ে কোশ্চেন আছে নাকি কারো? না স্যার, তাহলে আমরা স্যার পুরো চ্যাপ্টারটা করব, করে স্যার যদি প্রবলেম পাই স্যার 7 নাম্বার 8 নাম্বারটাও একটু অনেক বড় মনে হচ্ছে, একটু দেখা লাগবে স্যার বাসায়। হ্যাঁ দেখেন, কিন্তু মনে হয় না সমস্যা হবে, কারণ ডিসিশন ট্রি ছোট তো, এটা পারবেন আপনি। যদি না পারেন আমি দেখবো। হ্যাঁ স্যার, আর এই চ্যাপ্টারটাতে একটু টাইম বেশি লাগলো স্যার। আগামী ক্লাসটাও যদি স্যার এই চ্যাপ্টারের উপরই লাগে স্যার, তারপরে আসলে করার কিছু নাই, কারণ এই চ্যাপ্টারটাই একটু কঠিন বেশি। এরপরে স্যার আশা করি এর পরের চ্যাপ্টারগুলো আপনারা পড়লেও পারবেন, ক্যাপিটাল বাজেটিং, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এগুলো আমাদের জানা যায়। স্যার এগুলো করে আসছি আগে আমরা। হ্যাঁ, এটা আমরা আরো সময় দেবো প্রয়োজনে, আপনারা করেন। যে কোনো প্রবলেম হলে আমি আগামী ক্লাসে আবার আলোচনা করবো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকেন সবাই। জি, ওয়ালাইকুম আসসালাম।